বেবির মেকআপ পার্ট 2। এক শহরে বেবি নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে থাকত। বেবির বাবা অফিসে চাকরি করত আর তার মা হাউসওয়াইফ ছিল। তারই সাথে সাথে তার মা নিজের বিউটি পার্লার চালাতো। বাড়িতেই তার একটি ছোট পার্লার ছিল। সেখানে আশেপাশের সব মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়াতে আসত। এই গল্পটা একবার গরমকালের। গরমের ছুটিতে বেবি তার পুরো সময়টাই মায়ের সাথে বিউটি পার্লারে কাটাতো। বেবি পার্লারের জিনিস নিয়ে খেলতো আর মায়ের কাজেরও দেখাশোনা করত। গরমকাল মানে বিয়ের সিজন। এই সময় মায়ের কাছে বিউটি পার্লারে অনেক মহিলার ভিড় থাকত। এই সব মহিলার সাথে সাথে বেবিকেও হ্যান্ডেল করতে করতে মা হাঁপিয়ে উঠত। বেবি, তোমাকে 1000 বার বলেছি পার্লারের জিনিসে একদম হাত দেবে না। কি হয়েছে মা? আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমি তো ব্রাশে হাতই দিইনি। আমি জানি খেলতে খেলতে তুমি কোথাও একটা রেখেছো, এখন আর তোমার মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি মা, আমি ব্রাশ খুঁজতে তোমাকে হেল্প করে দেব। কোনো দরকার নেই, আমি খুঁজে নেব। তুমি যাও বন্ধুদের সাথে খেলো। বেচারি বেবির মন খারাপ হয়ে যায়। ও তো শুধু মায়ের কাজ দেখতে চেয়েছিল। যখনই কোনো মহিলা ফেসিয়াল করাতে বা মেকআপ করাতে আসতো, মায়ের হাতের কাজ দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যেত। ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার হাতে জাদু আছে। এই কথা শুনে মায়ের সাথে সাথে বেবিও খুশি হয়ে যায় আর মায়ের থেকে বেবিও বেশ ইমপ্রেস হয়। একদিন বেবি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমি তো বড় হয়ে আইপিএস অফিসার হব। আমি তো হিরোইন হব। বেবি, তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে মায়ের মতো পার্লার চালাবো। বেবির কথা শুনে ওর বান্ধবীরা হাসতে লাগে। আরে, তোমরা হাসছো কেন? হিরোইন আর আইপিএসরা কি মেকআপ করে না? তোমরা জানো আমার মা কত সুন্দর মেকআপ করে? আমিও মায়ের মতোই পৃথিবীর সবথেকে ভালো পার্লার চালাবো আর অনেক টাকা রোজগার করব। এই রকমই ছিল বেবির স্বপ্নগুলো, একদম ওর মতোই মিষ্টি মিষ্টি। মায়ের পার্লারে মিস ব্রেগেঞ্জা নামের এক মহিলা আসতেন। মিস ব্রেগেঞ্জা বেশ খিটখিটে আর রাগী ছিলেন। মিস ব্রেগেঞ্জা আসতেই বেবি পার্লার থেকে পালিয়ে যেত। শুধু বেবি নয়, বেবির মাও মিস ব্রেগেঞ্জাকে খুব ভয় পেত। কি এই ভ্রুটা ঠিক করে হলো না কেন? আরে কি কত চিপ প্রোডাক্ট ইউজ করো তুমি। আর তোমার মেয়ে এই পার্লারে ঘোরাফেরা করছে কেন? ওর এখানে কি কাজ? নেক্সট টাইম থেকে যেন ওকে আর এই পার্লারে না দেখি। এই রকম ছিল মিস ব্রেগেঞ্জা, আমাদের গল্পের ভিলেন। একদিন মা মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ মেকআপের জিনিস এনে বিউটি পার্লারে রেখে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বেবি নিজের বান্ধবীদের নিয়ে পার্লারে ঢুকে জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে। তখনই ওর এক বান্ধবী মায়ের নিয়ে আসা নতুন মেকআপ জিনিসগুলো লক্ষ্য করে। ওয়াও, মেকআপের জিনিস! আরে, এর মধ্যে তো সবকিছুই আছে। বেবি, তুমিও তোমার মায়ের মতো পার্লার চালাতে চাও না? তাহলে আজ তুমি এই জিনিসগুলো দিয়ে আমাদের মেকআপ করো। না না, মা রাগ করবে। অল্প একটু করে দাও, তোমার মা বুঝতেও পারবে না। আর তারপর বেবি রাজি হয়ে গেল আর মায়ের আনা মেকআপের জিনিস দিয়ে নিজের বান্ধবীদের মেকআপ করতে শুরু করে দিল, ঠিক যেমন করে মা করে। ওয়াও, আমাদের তো হয়ে গেছে, এবার তোমার পালা। দুই বান্ধবী মিলে বেবির মেকআপ করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে মেকআপের সব জিনিস শেষ হয়ে যায়। মা পার্লারে আসতেই দেখে মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। বেবির মুখে মেকআপ দেখে মা সব বুঝে যায়। সরি মা, খেলতে খেলতে সব জিনিস শেষ হয়ে গেছে। সরি মা, সরি। কিন্তু মা বেবির সাথে একটাও কথা বলে না, শুধু চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর মিস ব্রেগেঞ্জা সেখানে আসে। মিস ব্রেগেঞ্জাকে দেখে বেবি মায়ের পিছনে লুকিয়ে পড়ে। চলো চলো, আমার বিয়ে বাড়ি যেতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমার মেকআপটা করে ফেলো। মা মিস ব্রেগেঞ্জাকে মেকআপের জিনিসের ব্যাপারে বলতেই মিস ব্রেগেঞ্জা হঠাৎ খুব রেগে যান। কি বললে? জিনিস শেষ হয়ে গেছে? তুমি পার্লার চালাও নাকি সবজির ঠেলা গাড়ি? সব সময় কিছু না কিছু নাটক লেগেই আছে তোমার। পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। বিয়ে বাড়ি যেতাম, এবার এই মুখ নিয়ে কি করে বিয়ে বাড়ি যাবো? দেখো, আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার একটা টাকাও আমি মেটাবো না।
আজকে এখানেই তোমার খাতা আমি বন্ধ করলাম। মিস ব্রেগেঞ্জা মাকে আরো অনেক বকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। বেবি নিজের ভুল বুঝতে পারছিল। বেচারি মা কাঁদছিল। বেবি মাকে যে কিছু বলতো তার আগেই মা সেখান থেকে চলে গেল। 2 দিন মা বেবির সাথে কথা না বলে থাকে আর শুধু কাঁদতে থাকে। 3 দিনের দিন বেবি মায়ের কাছে গিয়ে বলে, মা মা প্লিজ আমার সাথে কথা বলো। আজ থেকে আমি আর কোনো জিনিসে হাত দেব না। প্রমিস। আমি শিক্ষা পেয়ে গেছি যে কারোর জিনিসকে তার পারমিশন ছাড়া হাত দেওয়া উচিত নয়। হাত দিলে কি হয় এটা আমি বুঝে গেছি। প্লিজ মা, প্লিজ মা। এই কথা শুনে মায়েরও মন গলে যায় আর সে বেবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। 26শে জানুয়ারির প্যারেড। 26শে জানুয়ারির সকাল হলো। সকাল হওয়ার সাথে সাথে 4টের কাছাকাছি গাট্টু আর চিঙ্কি নিজের থেকে চোখ খুলল। ওদের চোখ খোলার 5 সেকেন্ড পরে আলার্ম জোরে বাজতে শুরু করলো আর গাট্টু আলার্ম বন্ধ করে চিঙ্কিকে বলল, আশ্চর্য তো, আজকে তো অ্যালার্ম বাজার আগেই চোখ খুলে গেল। রোজ তো অ্যালার্ম বাজতেই থাকতো, তবুও ঘুম ভাঙতো না। আজকে চোখ কি করে না খুলতো? আজ তো আমাদের জন্য সবচেয়ে বড় দিন, প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। হ্যাঁ, আজকে আমাদের অ্যালার্ম নয়, দেশের প্রতি প্রেম উঠিয়েছে। বলো ভারত মায়ের জয়, ওয়ান্ডে মাতরম। আরে চলো চলো দেখি বাবা মা ঘুম থেকে উঠেছে কিনা। আজকে ওনাদেরকেও তো স্কুল যেতে হবে আমাদের প্যারেড দেখার জন্যে। তখনই মা এসে বলল, ডোন্ট ওয়ারি, আমরাও ঘুম থেকে উঠে গেছি। তোমরা কখন উঠলে? এক্ষুনি না, আমরা আজকে 5 মিনিট আগেই উঠে গেছি, জানো? হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের ডাক শুনেই ঘুম ভেঙে গেছিল। যাই হোক, ঘোষণাগুলো ভালো ছিল তোমাদের। ভারত মাতার জয়, বন্দে মাতরম। ভালো আগমনী হলো রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে বাচ্চারা। হ্যাপি রিপাবলিক ডে। তখনই বাবাও এলো। হ্যাপি রিপাবলিক ডে বাচ্চারা, গণতন্ত্র দিবসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানালাম। বাবা তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। বাচ্চারা তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও আর বের হও, আমরা আসছি তোমাদের পেছনে। আরে হ্যাঁ, চলো চিঙ্কি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মিশ্রা স্যার আমাদেরকে ডেকে পাঠিয়েছে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ মনে আছে, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে যাই। গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে জল খাবার খেয়ে মাকে বলল, মা আমরা যাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি এসে যেও। বাই বাই বাচ্চারা, সাবধানে যেও। চলো চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি স্কুল পৌঁছলো আর ওখানে অনেক আলাদা আর এনার্জেটিক আবহাওয়া ছিল। দেশভক্তির গান বাজছিল। সারা স্কুল খুব ফুল দিয়ে, পতাকা দিয়ে আর রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছিল। বাচ্চারা ময়দানে একত্রিত হচ্ছিল। কিছু বাচ্চারা আসছিল, কিছু বাচ্চারা ফ্ল্যাগ হোয়েস্টিং এর জন্য বিজি ছিল। প্যারেন্টসরা আসা এখনো আরম্ভ হয়েছিল না, কিন্তু চিফ গেস্টের গাড়ি এসে গেছিল। হেডমাস্টার স্যার আর কিছু টিচাররা চিফ গেস্টের আপ্যায়ন করছিল। তখনই মিশ্রা স্যার গাট্টু চিঙ্কির কাছে এলো আর বলল, আরে চলো, এখানে কি দেখছো? সরি স্যার, আমরা আসছিলামই। এমন বলে গাট্টু আর চিঙ্কি মিশ্রা স্যারের পেছন পেছন চলে গেল। আধ ঘন্টা এরমই বেরিয়ে গেল আর আধ ঘন্টার পরে পুরো স্কুল ক্যাম্পাস প্যাক হয়ে গেল। স্কুলের সামনের গ্রাউন্ডে সব বাচ্চারা লাইনে দাঁড়িয়েছিল। স্টেজে চিফ গেস্ট আর তার সাথে প্রিন্সিপাল স্যার আর বাকি কিছু টিচার্সরা ছিল। মিশ্রা স্যার মাইকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন। বাচ্চাদের পেছনে প্যারেন্টসরাও লাইনে দাঁড়িয়ে সম্মেলনাতে যোগ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তার মধ্যে গাট্টু চিঙ্কির মা বাবাও কখন থেকে এসে দাঁড়িয়েছিল। মায়ের নজর বারবার গাট্টু চিঙ্কিকে খুঁজছিল। গাট্টু আর চিঙ্কি কোথায়? আরে আজকে এদের প্যারেড না, ওই দেখো সামনে একটা পুলিশের ইউনিফর্মে ছেলেদের আর আরেকটা ইউনিফর্মে মেয়েদের গ্রুপ আছে। গাট্টু আর চিঙ্কি ওদের সামনে দাঁড়িয়ে আছে ওদের আদেশ দেওয়ার জন্যে। গাট্টু আর চিঙ্কি নিজেদের নিজেদের প্লাটুনে একদম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদের দুজনের নজর সামনে ফ্ল্যাগ পোস্টের দিকে ছিল। পুরো সব জমজমাট হয়ে গেছিল। সবাই নিজের নিজের জায়গায় একদম চুপ করে ডিসিপ্লিনে দাঁড়িয়েছিল আর সূচনার অপেক্ষা করছিল। একসঙ্গে সাবধান।
মিশ্রা স্যারের সূচনা আসতেই উপস্থিত সবাই ঝট করে সাবধানে এসে গেল। এখন আমি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর অধ্যক্ষ, আমাদের স্কুলের হেডমাস্টার আর আমাদের এই সেলিব্রেশনের মুখ্য অতিথি ওনাকে অনুরোধ করছি যে উনি ফ্ল্যাগ হোস্টিং এর জন্য এগিয়ে যান। হেডমাস্টার স্যার, চিফ গেস্ট আর কিছু টিচাররা ফ্ল্যাগ পোস্টের দিকে এগিয়ে গেল। এখন সবার নজর ওপরে পতাকার দিকে ছিল, যেটা কিছুক্ষণের মধ্যেই উত্তোলন হবে। চিফ গেস্ট আর হেডমাস্টার দড়িটা টানলো আর গোলাপের পাতা সারা জায়গায় ছড়িয়ে পতাকা উত্তোলন হলো আর হাওয়ায় উড়তে শুরু করে দিল। ব্যান্ডের লোকেরা আর সঙ্গীতকাররা রেডি ছিল, ওরা রাষ্ট্রগান বাজানোর জন্য রেডি ছিল। স্টুডেন্টরা, টিচাররা, প্যারেন্টসরা, উপস্থিত মুখ্য অতিথি আর দুটো ছোট ছোট সৈন্য টুকরির সামনে দুটো ছোট ছোট সেনানায়ক গাট্টু আর চিংকি গর্ব করে পতাকার দিকে তাকিয়ে রাষ্ট্রসঙ্গীত গাইছিল। রাষ্ট্রসঙ্গীত শেষ হলো, এবার সবাই উৎসাহিত ছিল যে এবার কি হবে। তখন মিশ্রা স্যার এর আগেই বাবা মার কানে বলে দিল, এখন প্যারেডের সূচনা দেওয়া হবে। আমাদের স্কুলের দুটো গ্রুপ, বাল সেনা মুখ্য গাট্টু আর বালিকা মুখ্য চিংকির প্রতিনিধিত্বতে ঝান্ডাকে প্রণাম জানানো হচ্ছে। আমি বাল সেনা মুখ্য গাট্টুকে বলতে চাই উনি নিজের বালক সেনার সঙ্গে আগে এসে ঝান্ডাকে প্রণাম জানাক। গট্টু সূচনার অপেক্ষা করছিল। সূচনা পেতেই ও নিজের টুকরিকে আদেশ দিল, প্যারেড সাবধান, সেলামি দেওয়ার আছে, সেলামি দেব, ডান দিকে মুড়ো। গট্টুর বাল সৈন্য ওর আদেশেরই অপেক্ষা করছিল। ওর আদেশ পেতেই সবাই ডান দিকে ঘুরে গেল। ব্যান্ড বাজতে শুরু করলো আর বাল সৈন্য সেলামি করতে করতে এগিয়ে গেল। সবার নজর পতাকার দিকেই ছিল। সবার হাত আর পা একসাথে এগোচ্ছিল আর পেছোচ্ছিল। গট্টুর সৈন্য সেলামি দিয়ে সামনে গিয়ে থেমে গেল। প্যারেড সাবধান, সেলামি দিতে হবে, সেলামি দেব, ডাইনে ঘর। তারপর চিংকির নেতৃত্বে বালিকা সৈন্যরাও সেই রকমই ডিসিপ্লিন আর গর্বের সাথে পতাকাকে সেলামি করতে করতে এগিয়ে গেল। পতাকাকে সেলামি দিয়ে বালিকা সেনা বালক সৈন্যর কাছে স্টেজের ডান দিকে গিয়ে থেমে গেল। এখন সবাই ঝান্ডার প্রতি নিজের নিষ্ঠা আর প্রেম আর একতা দেখানোর জন্য জয়ের ধ্বনি দেওয়া হবে। ওর পরে সবাই বিশ্রাম নেবে, তারপরে নৃত্য, গান, নাটক প্রস্তুত করা হবে, তারপরে অধ্যক্ষ আর চিফ গেস্ট সমাপন করবে। এমন আমাদের প্রোগ্রাম লিস্ট। বলো ভারত মায়ের জয়, বন্দে মাতরম, গণতন্ত্র দিবস পালন হবে। এইভাবে জয় জয়কারে আকাশ গর্জে উঠল। আর এইভাবে সবাই দেশ আর দেশের প্রতি নিজেদের সম্মান আর ভালোবাসা ব্যক্ত করল। স্বাগত শিবির। নভেম্বর মাস চলছিল আর নভেম্বর মাস মানেই শীতকাল। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া গাট্টু চিংকির ঘরের জানলা দিয়ে ঢুকলো। ঠান্ডার কারণে গাট্টু চিংকি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আরো বেশিক্ষণ ঘুমানোর প্ল্যান করলো। 8টা বাজতেই মা ওদের ঘুম থেকে ওঠাতে এলো। আরে ওঠো, 8টা বেজে গেছে, শীতকাল শুরু হয়ে গেছে। এরকম করে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে থেকে কোনো লাভ নেই। সকাল সকাল আমাদের সাথে মর্নিং ওয়াকে গেলে পারতে। এই কথা শুনে গাট্টু চিংকি লাফিয়ে বিছানার ওপর বসে পড়ল। কি তোমরা মর্নিং ওয়াক করতে যাও? আমাদের কেউ বলেনি কেন? আরে আজ থেকেই তো যাওয়া শুরু করলাম। সকাল সকাল আজ সুধীর আঙ্কেল মেসেজ করেছিলেন তোমরা ও ঘরে ঘুমাচ্ছিলে, তাই তোমাদের আর ডাকিনি। কে এসেছিল? সবাই ছিল, সুধীর আঙ্কেল, মেঘা আন্টি, বিশাল, হরি, গুড্ডি, সেক্রেটারি সাহেব। খুব মজা হয়েছে। সবাই হাঁটতে হাঁটতে কখন সাবিত্রী গার্ডেন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। কাল থেকে আমরাও যাব। মা, শীত পড়তে ওয়েদারটা কি সুন্দর আর এক্সাইটিং হয়ে গেছে না? হ্যাঁ, এখন তো অল্পই ঠান্ডা পড়েছে। যখন বেশি ঠান্ডা পড়বে তখন তো তোমাদের বিছানা থেকে উঠতে ইচ্ছেই করবে না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, আজ থেকে ফ্রিজের খাবার খাওয়া বন্ধ। এই কথা শুনে গাট্টু হেসে বলল, মা, তুমি এক কাজ করো, ফ্রিজে একটা বড় তালা লাগিয়ে দাও। খুব ফানি। আরে তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে তো।
দুপুরের সময় গাট্টু চিংকি স্কুলে চলে যাওয়ার পর মা কাবাড থেকে সবার শীতের জামা কাপড় বের করে রাখলো। সন্ধেবেলা সবাই সোয়েটার পরল। সোয়েটার পরে গাট্টু চিংকি মা বাবা সবাইকে মোটা মোটা দেখতে লাগলো। সোয়েটার পরে আমাদের সবাইকে ভাল্লুকের মতো দেখতে লাগছে। তোমার জোকস শুধু তোমাকেই স্যুট করে। এতটাও খারাপ ছিল না। যে জোকগুলো তুমি ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করো তার থেকে তো অনেক ভালো ছিল। আমি আবার কোন জোক ফরওয়ার্ড করলাম? একজন চাষি ভাল্লুককে দিল আলু। ভাল্লুক বলল আমি ভাল্লুক, তাহলে আমি কেন খাবো আলু? এই কথা শুনে গাট্টু চিংকির সাথে সাথে বাবাও হাসতে লাগলো। কিন্তু যেই বাবা মার দিকে তাকালো অমনি হঠাৎ করে টপিক চেঞ্জ করে দিল। চলো খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কিন্তু কালকে তো সানডে। আরে হ্যাঁ, কাল সকাল সকাল উঠে আমাদের সবাইকে মর্নিং ওয়াকেও তো যেতে হবে। পরের দিন গাট্টু চিংকি বাবা মা এবং সোসাইটির বাকি মেম্বাররা একসাথে হাঁটতে হাঁটতে শিবিত্রী গার্ডেনে গেল। রাস্তায় অন্য সোসাইটির লোকেরাও নিজেদের গ্রুপে গল্প করতে করতে হাঁটছিল। সকাল সকাল দারুণ পরিবেশ ছিল, খুব আনন্দ লাগছিল। তারপর শিবিত্রী গার্ডেনে গিয়ে সবাই ওয়ার্ম আপ করলো। তারপর সুধীর আঙ্কেল সবাইকে যোগা শেখালো। তারপর 1 ঘন্টা পর সবাই বাড়ি ফিরে এলো। সকালের জলখাবারে মা আজ বাদামের বরফি বানিয়েছিল। আমাদের শীতকালে ভালো হেলদি খাবার খাওয়া উচিত। আমার ঠাকুমা বলতো শীতকালে যা খাবে সেটাই তোমার শরীরে লাগবে, আর এটা আমাদের শরীরকে মজবুত করবে। কালকে ঘুরে এসে হালুয়া বানাবো। হ্যাঁ ঠিক বলেছো, শীতকালে খিদেও খুব বেশি পায়। আমরা জল কম খাই আর খাবার বেশি খাই। ওজন বাড়ানোর জন্য এটাই সবচেয়ে ভালো সিজন। দুপুরবেলা লাঞ্চে মা মেথি শাক আর বাজরার রুটি বানিয়েছিল, আর তার সাথে মূলো, গাজর আর রসুনের চাটনিও ছিল। মেথির শাক দেখে গাট্টু চিংকি মুখ ভাঙাতে শুরু করলো। কিন্তু যেই তারা প্রথম গ্রাসটা খেলো, ওয়াও, কি দারুণ খেতে! মেথি শাক, গাজর, মূলো, কি দারুণ লাগছে সবকিছু। বাজরা আর মেথি গরম খাবার, তার সাথে সাথে এর মধ্যে অনেক গুণও থাকে। তাই শীতকালে শরীর গরম রাখার জন্য মেথি, পালং শাক, ফুলকপি, মূলো এই সব কিছু খাওয়া উচিত। দুপুরবেলা সবাই মলে শপিং করতে গেছিল। মা মনে করে ময়েশ্চারাইজার নিয়ে তাদের ট্রলিতে রাখলো। রাতে সবাই ময়েশ্চারাইজার নিয়ে ভালো করে মুখে হাতে লাগালো। এখন শীতের পারদ কিন্তু চড়ছে। শীতকালে স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই যে কোনো উপায়ে ময়েশ্চারাইজার লাগানো উচিত। এতে স্কিনটা ঠিক হয়ে যায় আর ফাটেও না। চিংকি, তোমার ঠোঁটটা খুব ফেটেছে, ঠোঁটে ময়েশ্চারাইজার লাগাও তো। তারপর সবাই শুয়ে পড়ল। পরের দিন সকালে গাট্টু চিংকি 5টার সময় উঠে ভালো করে রেডি হয়ে মর্নিং ওয়াকে চলে গেল। 6টা বাজে, তাও বাইরে বেশ অন্ধকার। বাবা, শীতকালে রাত লম্বা হয়ে যায় আর দিন ছোট হয়ে যায়। আজ 5টার সময় সূর্য ডুবে যাবে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু হাঁটার কারণে শরীর গরম হয়ে গেছিল। সবাই বেশ উৎসাহী ছিল। একটা দোকানের সামনে কিছু লোক কাঠকয়লা জ্বালিয়ে তাপ নিচ্ছিল আর গল্প করছিল। বেশ দেখার মতো দৃশ্য ছিল। আগুনের কাছে সবাই জমা হয়ে বেশ গল্প করছিল। হঠাৎ করে গাট্টুর মাথায় একটা বুদ্ধি এলো, আর গাট্টু বলল, আচ্ছা, যদি আমরাও আমাদের সোসাইটি ক্যাম্পাসে আগুন জ্বালাবো আর আগুন পোয়াতে সবাই নিচে আসবে। অনেক গল্প, আড্ডা হবে, নাচ গান, দারুণ প্রোগ্রাম হবে। গাট্টু, কি দারুণ আইডিয়া দিয়েছিস। আমরা এই প্রোগ্রামটার একটা নাম রাখবো আর প্রত্যেক বছর আমাদের সোসাইটিতে প্রোগ্রামটা সেলিব্রেট করব। কেউ গান গাইবে, কেউ গিটার বাজাবে, কেউ গল্প শোনাবে, কেউ অ্যাক্টিং করবে। এটার কি নাম রাখা যায় বলতো? স্বাগত শীতকাল। ইয়েস, তাহলে এটাই ঠিক থাকলো। সানডে রাত্রেবেলা আমরা স্বাগত শীতকাল করব। সানডে রাত্রেবেলা সোসাইটি ক্যাম্পাসে আগুন জ্বালানো হলো। সবাই আগুনের কাছে জমা হলো। তারপর তাপ নিতে লাগলো আর গল্প করতে লাগলো। তারপর বিশালদা গিটার বাজালো।
সবাই নাচতে গাইতে লাগলো, আর গাট্টু চিংকির সাথে সাথে সবাই শীতকালকে স্বাগত জানাতে লাগলো। চশমিশ চিংকি। আজকালকার ফ্যাশন নিয়ে বাচ্চারা এত এক্সাইটেড থাকে যে ওরা নিজেদের বাজে স্বভাবও দেখতে পায় না। যা অন্যদের সাথে হচ্ছে তা যখন নিজের সাথে হয় তা তখন নর্মাল লাগতে লাগে, কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। আর এরকমই কিছু চিংকির সাথে হয়। সকাল সকাল মা বাবার সাথে ব্রেকফাস্ট করার সময় চিংকি এক্সাইটেড হয়ে বলে, মা বাবা, এই স্যাটারডে আমরা আর্ট গ্যালারি যাচ্ছি। স্কুল টিচার কালকেই বলেছে দারুণ মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কত ভালো হলো না, স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল ডিভিশনের জন্য আর্ট গ্যালারিতে যেতে বলল। গাট্টু আর চিংকির কথা শুনে বাবা বলে, খুব ভালো বাচ্চারা, এমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে পার্ট নেওয়া উচিত। খুব ভালো, গুড গুড। কিন্তু বাবা, স্যাটারডের আগে আমার চশমা এসে যাবে তো? আমি আমার চশমা পরেই আর্ট গ্যালারি যেতে চাই। প্রথমবার যাচ্ছি, তাই চশমা পরেই যাব, না হলে ঠিক করে দেখতে পাবো না যে। হ্যাঁ হ্যাঁ চিংকি মা, চশমা তাড়াতাড়ি পেয়ে যাবি, কিন্তু তুমি মোবাইলে এত সময় কাটানো বন্ধ করো। মোবাইলের জন্য তো চশমাটা পরতে হলো। ঠিক আছে মা, চশমাটা তো ফ্যাশনে, চিংকির উপরে চশমা ভালো লাগবে, কিন্তু চিংকি চশমিশ হয়ে যাবে। গাট্টু চিংকি তাড়াতাড়ি নিজের ব্রেকফাস্ট শেষ করে। শুক্রবারে বাবা চিংকির জন্য নতুন নাম্বারওয়ালা চশমা নিয়ে আসে। চিংকি নিজের নতুন চশমা পেয়ে তো খুব খুশি হয়ে যায়। ও নিজের চশমা খুলে পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে যায়। মা গাট্টু চিংকির জন্য ঘরে জল রাখতে এলে দেখে যে চিংকি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখেই যাচ্ছে। মা বলে, চলো মা, ঘুমোবে না বুঝি? মা দেখো না, কি ফ্যান্সি লাগছে না চশমাটা। এই ফ্রেমটা দারুণ লেগেছে আমার। আমি আরেকটা বানিয়ে রাখবো, যাতে বদলে বদলে পড়তে পারি। চিংকির কথা শুনে মা চিন্তায় পড়ে যায় যে চিংকি নিজের দুর্বল চোখের প্রতি চিন্তিত নয়, বরং নতুন চশমার ফ্যাশন নিয়ে বেশি আনন্দিত। এখন চিংকিকে মা কিচ্ছু বলে না আর ঘুমোতেই চলে যায়। আর শনিবারে যেমন ঠিক ছিল, গাট্টু চিংকি নিজের বন্ধুদের সাথে আর্ট গ্যালারি পৌঁছায়। আর্ট গ্যালারি খুব বড় ছিল, আর গাট্টু চিংকি আর ওর বন্ধুরা প্রথমবার আর্ট গ্যালারি দেখতে এসেছিল। প্রত্যেক জায়গায় বড় বড় পেইন্টিংস আর মূর্তি রাখা ছিল। যেমন আর্ট গ্যালারিতে রাখা পুরনো জিনিস সবাইকে আকর্ষিত করে, তেমনই চিংকির চকমকে ফ্যান্সি চশমার দিকেও আকর্ষিত হয়। হ্যাঁ চিংকি, কত ভালো চশমা তোমার, খুবই ফ্যান্সি। সত্যি চিংকি, এই চশমাতে তো তোকে দারুণ লাগছে। আমি আমাকে বলে চশমা বানিয়ে নেব। আমি বলবো যে আমিও চোখে কম দেখছি। গুড্ডির এই কথা শুনে গাট্টু, চিংকি, বান্টি, ভূষণ আর হারি হাসতে লাগে। এদিকে মা চিংকির সেই চশমার ব্যাপারে চিন্তিত ছিল। আর তারপর গাট্টু চিংকির দিদাকে কল করে আর চিংকির চশমার ব্যাপারে বলে। দিদাও শুনে চিন্তিত হয়। আরে চিংকি এত তাড়াতাড়ি চশমা পরে নিল? ওর বয়সই বা কত? ওকে বলো যেন বাজে স্বভাব ছাড়ে। ছোটবেলায় চশমা পরেছে তো বড় হতে হতে ঠিকও হয়ে যাবে। আর একটু যোগ ব্যায়াম করতে বলো, তাতে চোখ ভালো থাকবে। মায়ের দিদার কথা ঠিক মনে হয়। আরো ভাবতে লাগে যে চিংকি ঘরে ফিরে বাবা বা মায়ের ফোন নিয়ে বেশিরভাগ সময় কাটায় আর টানা গেম খেলতে লাগে। বিকেল বেলায় স্কুল থেকে ফিরে চিংকি মায়ের মোবাইল নিয়ে রোজকার মতো মায়ের মোবাইলে ভিডিও গেম খেলতে লাগে। গাট্টু নিচে বন্ধুদের সাথে খেলতে চলে যায়, কিন্তু চিংকি মোবাইল ধরেই থাকে। মা কিচেনে কাজ করছে আর জানে যে চিংকি গাট্টুর সাথে খেলতে যায়নি আর হলে বসে মোবাইলে খেলছে। তখনই মা বলে, চিংকি মা, মোবাইলে চার্জ নেই। চিংকিও দেখে যে মোবাইলে চার্জ নেই আর মায়ের কাছে কিচেনে চলে যায় আর চার্জে লাগিয়ে মোবাইলে খেলতে লাগে। এবার রাখো, এর জন্য চোখে চশমা লাগলো। দিদাও বকলো তোমায়, যোগ ব্যায়াম করা শুরু করো, না এরকম সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। আমার সব বন্ধুদের আমার চশমা ভালো লেগেছে, আর এক না একদিন সবাইকেই পড়তে হয়। আমার চশমা ভালো লাগে মা। চিংকির কথা শুনে মা আবার ভয় পেয়ে যায়। পরের দিন মা গাট্টু আর চিংকিকে নিয়ে বাজারে যায় সবজি কিনতে, কিন্তু চিংকি চশমা পরা ভোলে না। রাস্তায় একটা বুড়ি মহিলা রাস্তা ক্রস করছিল, দেখে মনে হচ্ছিল
যে ওই বুড়ি মহিলার নজর দুর্বল আর ঠিকঠাক চলতেও পারছিল না। তখনই রাস্তায় চলতে থাকা এক ভদ্রলোক ওই বুড়ি মহিলার সাহায্য করে রাস্তা পার করতে। গাট্টু, চিঙ্কি, মা সবাই দেখে। আর মা তখন চিঙ্কিকে বোঝাতে বোঝাতে বলে, দেখলে দৃষ্টি দুর্বল হলে কত অসুবিধে হয়। উনি তো রাস্তাও পার করতে পারছিলেন না। মায়ের কথা শুনে চিঙ্কি একদম ভয় পেয়ে যায়। আর গাট্টু এই কথা বুঝতে পারে। বাজার থেকে যেই গাট্টু, চিঙ্কি আর মা ঘরে ফেরে, অমনি গাট্টু চিঙ্কির মাসি ঘরে আসে। চশমিশ, চিঙ্কি, আরে দিদি, চিঙ্কির চশমা কবে লাগলো? বাবা, এটা তো ভালো নয়, বয়স হলে অনেক সমস্যা হবে। চশমিশ, চিঙ্কি, পরবর্তীকালে কিন্তু চশমায় খুঁজে বেড়াতে হবে। মাসি ঠাট্টা করছিল, আর চিঙ্কি এদিকে বুঝতে পারছিল যে ও যা ভাবছিল তা ভুল। হ্যাঁ মাসি, পরবর্তীকালে গিয়ে তো রাস্তাও ক্রস করতে পারবো না। মা বুঝতে পারে যে চিঙ্কির উপর তার কথার প্রভাব হয়েছে। আর নয়তো কি, স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসো আর চোখ উইক খায়। না মা, আমি আর মোবাইলে কখনো খেলবো না। আমি আমার নজর আরো ভালো করতে চাই। আমি চশমা আর কখনো পরবো না। হ্যাঁ চিঙ্কি, কালকে আমাদের যোগা টিচারকে চোখ ঠিক করার এক্সারসাইজ জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ বাবা, আমি দুর্বল লোকদের তো সাহায্য করতে চাই না, নাকি নিজে দুর্বল হব। আমি নিশ্চয়ই যোগ ব্যায়াম করবো আর নিজের নজর ভালো করে চশমা খুলে ফেলবো। পরের দিন চিঙ্কি নিজের যোগ ব্যায়ামের টিচারের সাথে কথা বলে আর চোখ কি করে ভালো করা যায় তার জন্য লেসন নিয়ে নেয়। চিঙ্কিরও ছাদে গিয়ে যোগ ব্যায়াম করতে লাগে, যার কারণে প্রথম কেউ নজরে পড়ে। ধীরে ধীরে চিঙ্কির চশমার নম্বর কমে যায়। 1 মাস পরে চিঙ্কি গাট্টু আর মা বাবার সাথে চোখের হাসপাতালে যায়, যেখানে ওর চোখ প্রথমবার দেখিয়েছিল। কি ব্যাপার চিঙ্কি মা, তোমার চোখ তো পুরোপুরি নর্মাল হয়ে গেছে। কারণ চশমিশ চিঙ্কি প্রত্যেকদিন চোখ ঠিক করার যোগা করছে। ডাক্তার চিঙ্কির প্রশংসা করে, আর চিঙ্কিও প্রমিস করে যে ও আর বেশি মোবাইল ব্যবহার করবে না। গাট্টুর রেজাল্ট। গাট্টু আর চিঙ্কির পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। গরমের ছুটির সাথে সাথে খুব আনন্দ আর হাসি মজাও চলছিল। মা, গাট্টু আমার ঝুঁটি ধরে টানছে। না মা, আমি তো শুধু ঝুঁটিতে কটা চুল আছে সেটা গুনছিলাম। একদম চুপ, দুজনেই একরকম, সারা দিন শুধু বদমাইশি। যাও বই বের করো। মা, এখন তো ছুটি চলছে, কোনো পড়াশোনা নয়। কে বলেছে ছুটিতে পড়াশোনা করতে নেই? চলো বই বের করো। মা, আমরা টিভি দেখব? একদম না, তোমাদের বাবা রেস্ট নিচ্ছেন, উনি ডিস্টার্ব হয়ে যাবেন। আমরা বেশি জোর দিয়ে শুনবো না, প্লিজ। একদম না, যাও বই বের করো, যাও। গাট্টু চিঙ্কি রেগে গেল আর বই বের করে বসে পড়ল। তখনই মা বাবার কাছে এসে বলল, উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। কি হয়েছে, দুজনে ঘুমিয়েছে? আরে ওদের কই আর ঘুম পায়, না নিজেরা ঘুমায় না আমাদের ঘুমাতে দেয়। বই খুলে বসেছে, কে জানে ঠিক করে পড়াশোনা করবে কিনা। তখনই চিঙ্কি চিৎকার করলো, মা, ও আমার বইয়ের কভার খুলে নিয়েছে। দেখো, বলেছিলাম না আমি, সারা দিন এরকম করে বিরক্ত করে। কে জানে কবে এদের রেজাল্ট বেরোবে আর কবে এদের স্কুল খুলবে। ছেড়ে দাও, বাচ্চা ওরা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। গরমের ছুটি চলছে, কোনো কাজ নেই তাই বদমাশি করছে। আমার মনে হয় ওদের দুজনকে কোথাও ব্যস্ত রাখা উচিত। রাতের বেলা গাট্টু চিঙ্কি বাবার সাথে ডাইনিং টেবিলে বসেছিল। মা, ডিনার আনছি, 2 মিনিট দাঁড়া। বসে থেকে থেকে গাট্টু চিঙ্কি বোর হয়ে গিয়েছিল, তাই দুজনে টেবিল বাজিয়ে গান গাইতে লাগলো। জীবনে কি পাবো না, বলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি, আসল কি নকল সোনা। ডিনার নিয়ে মা এলো আর দুজনের বদমাশি দেখে খুব রেগে গেল। গাট্টু চিঙ্কি, এটা বাড়ি, কোনো থিয়েটার নয়। গান না গেয়ে চুপচাপ খাবার খেয়ে নাও। তখনই বাবা বলল, আরে এরা তো ভালো বাজায়, আমার মনে হয় এদের দুজনকে তবলা শেখানো উচিত। সোসাইটিতে একজন নামকরা তবলজি আছেন, শঙ্কর নারায়ণ, কাল ওনার কাছে এদের দুজনকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, অন্তত পক্ষে বাড়িতে তো শান্তি থাকবে। না বাবা, আমরা তবলা শিখবো না, তুমি আমাদের গিটার এনে দাও, আমরা ওটা শিখবো। বাবা, তোমাদের আঙুলের রিদম আছে, শঙ্করজির কাছ থেকে তবলা শিখলে পরে অনেক নামকরা তবলজি হবে। তারপর আর কি, পরের দিন বাবা
দুজনকে শঙ্করজির ফ্ল্যাটে নিয়ে গেলেন আর দুজনের ট্রেনিং শুরু হলো। শঙ্করজির কথা মতো দুজনে রেয়াজ করতে লাগলো। শঙ্করজি, কি মনে হচ্ছে? চিঙ্কির একটু সময় লাগবে, কিন্তু গাট্টু তাড়াতাড়ি শিখে যাবে। ও খুব ভালো বিট ধরতে পারে। চিঙ্কির মন অন্য কোথাও পড়ে থাকে। রোজ দুপুর থেকে সন্ধেবেলা পর্যন্ত গাট্টু চিঙ্কি শঙ্করজির কাছে গিয়ে রেয়াজ করত। আর গাট্টু আস্তে আস্তে তবলা শিখে গেল আর ও দারুণ তবলা বাজাতে লাগলো। কিন্তু বেচারি চিঙ্কি এখনো বিট ধরতেই পারছিল না। এরকম করেই দিন কাটতে লাগলো। আর সেই দিনটা এসে গেল যার নাম শুনলেই বাচ্চারা ভয় পায়, রেজাল্টের দিন। গাট্টু চিঙ্কি রেজাল্ট নিতে স্কুলে পৌঁছালো। মিশ্রা স্যার সবাইকে রেজাল্ট দিল। চিঙ্কি ক্লাসে ফার্স্ট হয়েছিল। সবাই হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানালো। কিন্তু গাট্টু বেচারা ফেল হতে হতে বেঁচেছিল। ও অনেক কম নাম্বার পেয়েছিল। তোমার রেজাল্ট দেখাও। এখন না, বাড়ি গিয়ে দেখাবো। গাট্টু খুব ভয় পেয়ে গিয়েছিল। ও কাউকে নিজের রেজাল্ট দেখায়নি। বাড়ি ফেরার সময় গাট্টু এক ভদ্রলোককে দেখে। তিনি তার বাচ্চাকে বকছিলেন, এত কম নাম্বার, এর থেকে তো ভালো হতো যদি ফেলই করে যেতে। তোমার উপর এত টাকা খরচা করা হয়, স্কুল ফিস, টিউশন ফিস, সুইমিং ক্লাস, কম্পিউটার, সাইকেল, আরো কত কি, আর তোমার এই রকম রেজাল্ট। লজ্জা করো। গাট্টু ভয় পেয়ে গেল। এবার ওর বাবাও না ওকে এরকম কিছুই বলে। যেই দুজনে সোসাইটিতে পৌঁছালো, চিঙ্কি তুমি যাও, আমি আসছি এক্ষুনি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? বললাম না যাও, পরে বলবো। এই বলে গাট্টু পালিয়ে গেল আর চিঙ্কি বাড়িতে এলো। চিঙ্কির রেজাল্ট দেখে মা বাবা খুব খুশি হলো আর চিঙ্কির মিষ্টি মুখ করালো। গাট্টু কোথায়? কোথায় যেন পালিয়ে গেল, কিচ্ছু বললো না। নিশ্চয়ই কম নাম্বার পেয়েছে, তাই ভয় পেয়ে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? বাড়ি তো ফিরবেই। কিন্তু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু গাট্টু আর এলো না। মা বাবা চিঙ্কি সবাই চিন্তিত হয়ে গাট্টুকে এদিকে সেদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু গাট্টুকে কোথাও পাওয়া গেল না। কোথায় চলে গেল আমার গাট্টু? সব জায়গায় খুঁজে নিয়েছি। চলো এবার পুলিশের কাছে যাই। তখনই বাবার কাছে একটা ফোন এলো। ফোনে কথা বলার পর বাবা যেন হাফ ছেড়ে বাঁচলো আর বলল, ওহ থ্যাংক গড, আমরা পুরো সোসাইটিতে খুঁজছিলাম, কিন্তু শঙ্করজির কথা ভুলেই গিয়েছিলাম। উনি ফোন করেছিলেন, গাট্টু ওনার বাড়িতে লুকিয়ে আছে। মা বাবা এবং বাকিরা শঙ্করজির বাড়িতে পৌঁছালো। গাট্টু এক কোণে বসেছিল। যখন থেকে এসেছে এরকম করেই বসে আছে, কোনো কথাই বলছে না। বাবা গাট্টুর কাছে গিয়ে বলল, কি হয়েছে গাট্টু? গাট্টু নিজের রেজাল্ট এগিয়ে দিল। বাবার রেজাল্টটা দেখলো আর সব বুঝতে পারলো। তুমি নাম্বার কম পেয়েছো বলে এখানে লুকিয়ে আছো? তুমি ভেবেছিলে বাবা বকবে? না গাট্টু, আমি একদম বকবো না। কম নাম্বার পাওয়া কোনো দোষের ব্যাপার না। তুমি যদি পড়াশোনা না করে থাকতে তাহলে সেটা দোষের হতো, কিন্তু তুমি তো পড়াশোনা করেছিলে। এই জন্য এই মার্কস তোমার পরিশ্রমের ফল, তোমার নিজের। কোনো ব্যাপার না। আগামী বছর আরো ভালো করে পরিশ্রম করো, ভালো নাম্বার আসবে। চলো এবার বাড়ি চলো। তখনই শঙ্করজি বললেন, গাট্টু, সব বাচ্চারা একরকম হয় না। কেউ পড়াশোনাতে ভালো হয় তো কেউ শিল্পকলায়। সচিন তেন্ডুলকর পড়াশোনায় কমজোরি ছিলেন, কিন্তু ক্রিকেটের মাঠে ওনার কতটা দাপট ছিল সেটা তো আর তোমাদের বলার অপেক্ষা রাখে না। সেরকমই তুমি পড়াশোনায় কমজোরি, কিন্তু তবলাটা কত ভালো বাজাও, চিঙ্কির থেকেও ভালো। সেই জন্যই আমাদের কাছে যা আছে আমাদের তা নিয়েই গর্ব করা উচিত। মন খারাপ করা উচিত না, বরং পরিশ্রম করে সবকিছুকে জয় করা উচিত। চলো এবারে তবলা বাজাও। তোমার মা বাবা দেখতে চায় আমি তোমাকে এখনো পর্যন্ত কেমন ট্রেনিং দিয়েছি। এই কথা শুনে গাট্টু খুব খুশি হলো। ও নিজের চোখের জল মুছলো আর তবলা বাজাতে বসে পড়ল। গাট্টু যেই তবলা বাজাতে শুরু করলো, সবাই চমকে গেল আর দেখতে দেখতে সবাই তবলার তালে হারিয়ে গেল। বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ। গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়ল।
হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি, ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছেটাচ্ছে। থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। ওপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো। বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না। উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল
আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল, আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো, আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালার্সের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল, আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল। খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল। আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা। কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো। মা, গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে? জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো, চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা, ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়? এটা এমন কি বড় ব্যাপার? এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল, মা, খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়।
তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো। মা গো, আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো, চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল, ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু, ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব, দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। বাবা, রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়, মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখল আর ভালো করে পড়ল। গাট্টু বাবা, চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। নিতু দিদি, বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়, তাড়াতাড়ি ওদের সাথে বন্ধুত্ব করে নেয়। গাট্টু আর চিঙ্কির বাড়িতেও একটা অতিথি আসতে চলেছিল। একদিন সন্ধ্যেবেলায় গাট্টু আর চিঙ্কি রিমোটের জন্য ঝগড়া করছিল। চিঙ্কি, রিমোট আমাকে দে, কার্টুন দেখার আছে। না, আমার ডিসকভারি দেখার আছে। রিমোট দিবি কি না? একদম না। আর তারপর রিমোট নিয়ে টানাটানি শুরু। গাট্টু আর চিঙ্কি ঝগড়া করছিল, তখনই বাইরের থেকে বাবা এলো। বাবা, ও রিমোট টেনে নিচ্ছে। আরে আরে, ঝগড়া করো না, দেখো আমি কাকে নিয়ে এসেছি। নিতু, ভেতরে এসো মা। গাট্টু আর চিঙ্কি রিমোট ভুলে দরজার দিকে দেখতে থাকে। বাবার পেছনে একজন নতুন অতিথি ছিল। গাট্টু আর চিঙ্কি ওই নতুন অতিথিকে দেখতেই থাকলো। গাট্টু, চিঙ্কি, চিনলে? হাই গাট্টু, চিঙ্কি। হাই। হ্যালো। আচ্ছা বলো তো কে? দুজনে খুব ভাবলো, কিন্তু তাও চিনতে পারল না। বাবা বলতেই যাচ্ছিল যে তখনই মা বলল, নিতু চলো, আমি তোমার ঘরটা দেখিয়ে দিয়ে আসি, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, চলো। মা নিতু দিদিকে ভেতরে নিয়ে গেল। বেচারা গাট্টু আর চিঙ্কি ভালো করে ভাবও করতে পারল না।
মা সব সময় এমনটাই করে, আমাদের ঠিক করে কথাই বলতে দেয় না। বাবা বলো না, কে সে? আরে তোমাদের মমতা পিসি না, ওনার ছোট মেয়ে, মানে তোমাদের কাজিন। ও ছোটবেলার থেকেই নিজের কাকুর ওইখানে থাকতো, তাই তোমরা ওকে দেখোনি। কাল ওর সিটি এক্সাম আছে, তাই এইখানে এসেছে। এমন বলে বাবা চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতেই থাকলো। চল নিতু দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। গাট্টু আর চিঙ্কি গেস্ট রুমের দিকে দৌড়তে থাকলো, কিন্তু তখনই ওদের সামনে মা এসে দাঁড়িয়ে পড়ল। কি? কিছু নয় তো। কোথায় দৌড়ে যাচ্ছ? গাট্টু আর চিঙ্কি মার ইশারা বুঝে গেল, আর ওরা কথাই ঘুরিয়ে নিল। আমরা তো জল খেতে যাচ্ছিলাম কিচেনে। আমি জানি তোমরা নিতুর ঘরে যাচ্ছ, কিন্তু খবরদার আজ যদি ওকে বিরক্ত করেছো, কাল ওর পরীক্ষা আছে, ওকে পড়তে দাও। চলো এখান থেকে। মা ওদের ওখান থেকে তাড়িয়ে দিল। এবার কি করি? ও তো পড়াশোনা করছে। আরে অসুবিধা ওইটা নয়, অসুবিধা হলো মা। আইডিয়া! আমরা আমাদের বই খাতা নিয়ে দিদির রুমে যাই। মা যদি আসে তাহলে ভাববে যে আমরাও পড়াশোনা করছি, তাহলে মা আমাদের কিচ্ছু বলতে পারবে না। চলো। দুজনে নিজের ঘরে গেল, আর যা বই পেল ওগুলো উঠিয়ে নিয়ে চুপচাপ নিতু দিদির ঘরে চলে গেল। নিতু দিদি চশমা পরে পরীক্ষার পড়াশোনা করছিল। ও গাট্টু আর চিঙ্কির দিকে তাকালোই না। বেচারা গাট্টু আর চিঙ্কি কি করত, ওরা বুঝতেই পারছিল না যে দিদির সাথে কিভাবে কথা আরম্ভ করবে। এই দিদিটা তো অনেক পড়াশোনা করছে, এদিকে তাকাচ্ছেও না। আসতে বল, উনি শুনে নেবেন। তখনই মা এলো, আর গাট্টু আর চিঙ্কি ঝামেলায় পড়ে গেল। তোমরা দুজনে এখানে কি করছো? গাট্টু নিজের বই দেখালো। আমরা পড়ছি, এই দেখো বই। মা গাট্টুর বইটা দেখলো। বাবা, নাটকের ব্যাপার স্যাপার তো ভালো করে দেখো, এটা গত বছরের বই। এইটা শুনে নিতু দিদি জোরে জোরে হাসতে শুরু করলো। ওকে হাসতে দেখে বেচারা গাট্টু আর চিঙ্কি আরো লজ্জিত হয়ে গেল। সরি সরি, কিন্তু আমি আমার হাসি থামাতে পারছি না। আমি কখন থেকে নোটিস করছি বেচারা দুজন আমার সাথে কথা বলার জন্য কতক্ষণ থেকে চেষ্টা করছে। আমিও জেনে বুঝে ওদের দিকে দেখছিলামই না। এরম বলে নিতু দিদি আবার হাসতে শুরু করে। গাট্টু চিঙ্কি এসো, আমার কাছে এসো। গাট্টু আর চিঙ্কি ওর কাছে গেল। দিদি দুজনকে জড়িয়ে ধরলো আর চুমু খেলো। তোমরা দুজনে খুব সুইট। দিদি নিজের পার্স থেকে দুটো বড় বড় চকলেট বার করে গাট্টু চিঙ্কিকে দিল। চকলেট পেয়ে গাট্টু আর চিঙ্কির মুড হয়ে গেল। ফ্রেন্ডস? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস। দিদি দুজনের সাথে হাত মেলালো, আর ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ডিনার করতে করতে দিদি সবার সাথে ভালো করে কথা বলল। নাগপুর থেকে ও সবার জন্য কমলা লেবু এনেছিল, আর বরফিও এনেছিল। বাহ নিতু, খুব ভালো। চলো নিতু, এবার শিগগিরই ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি যেতে হবে তো। এইটা শুনে গাট্টু চিঙ্কির মন খারাপ হয়ে গেল। কি, কালকে তুমি চলে যাচ্ছ? মামা, একটু দেখো তো দুজনে কেমন মুখ শুকিয়ে নিয়েছে। আরে আমি তোমাদের বলেছিলাম তো, কাল ওর এক্সাম আছে, এক্সামের পরে ও আবার আসবে, তারপরে ওকে কোথাও যেতে দেব না, সে বললেও আর ছাড়বো না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার নিতুকে ঘুমোতে দাও। এই যাত্রা করে এসেছে, আর কাল ওর পরীক্ষা আছে। দিদি আমাদের ঘরে শোবে। তোমাদের ঘরে শুলে ও রাত ভোর ঘুমোতে পারবে না। নিতু, তুমি যাও নিজের ঘরে। নিতু দিদি উঠে চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি অনেক রাগ করে মার দিকে তাকালো। রাত্রির 9:30 বেজে গেছিল। ঘরে বসে গাট্টু আর চিঙ্কি নিতু দিদির কথাই বলে যাচ্ছিল। দিদি খিটখিটে নয়, খুব ভালো। কত ভালো হতো যদি উনি আমাদের ঘরে আমাদের সঙ্গে শুতেন। হ্যাঁ, কিন্তু এই মাও না। তখনই হঠাৎ গাট্টুর মনে পড়ল, আরে আমরা দিদিকে তো গুড নাইট বললাম না, চলো বলে আসি। গাট্টু আর চিঙ্কি বাইরে এলো, তো বাইরে দিদি ওদের ঘরের দিকেই যাচ্ছিল। কোথায় যাচ্ছ? তোমার কাছেই আসছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কাউকে বলবে না তো? একদম না। মামিমাকে? আরে বাবা, একদমও না। একদম ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার তোমাদের সাথে তোমাদের ঘরে শোবার আছে। কিন্তু তোমার পড়াশোনা, তোমার এক্সাম। আরে ডোন্ট ওয়ারি,
আমার পুরো পড়াশোনা শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে। ব্যাস, এবার শুধু তোমাদের সাথে কথা বলার আছে। তো চলো। চলো, তারপর আর কি, গাট্টু চিঙ্কি দিদিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। ডান্স কম্পিটিশন। গাট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল। আর তারপর থেকেই গাট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। I am a disco dancer. না 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 I am a disco dancer. না 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 না। চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গাট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং। এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্যে গাট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গাট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল। বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গাট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারত না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গাট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গাট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গাট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো না? ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গাট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গাট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। আরে স্যার নিশ্চয়ই গাট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গাট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গাট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল। আর সেই দিনটাও এসে গেল যেই দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গাট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো।
তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গাট্টু আর গুড্ডি। কাম অন গাট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গাট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হরি। ইয়ে! চিঙ্কি আর হরি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গাট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। গাট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গাট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সব সময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত। এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গাট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হরি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। মকর সংক্রান্তি। গাট্টু চিঙ্কির দিদার সাথে ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিল আর খুব গল্প করছিল। দিদা, এটা আমাকে চালানো শিখিয়ে দাও না। হ্যাঁ মা, কিন্তু এখন তো তোরা খুব ছোট, পরের বছর তোরা বড় হয়ে যাবি, তখন তোদের চালানো শিখিয়ে দেব আর আমাকে সাহায্য করিস। আমি এত বড় তো হয়ে গেছি। আচ্ছা, একটা কাজ কর, ভেতরের ঘর থেকে পর্দা নিয়ে আয় আর বালিশের কভারও খুলে আনিস, ওগুলো ধুয়ে দেব। আর চিঙ্কিমা, তুই এখানেই থাকিস, আমি মেশিন থেকে কাপড় বের করব। আর তুই বালতিতে রাখিস, তোর মা এসে সেগুলো নিয়ে যাবে। ওকে দিদা। তখনই দরজায় ঘন্টা বাজে। আরে গাট্টু, একবার গিয়ে দেখ তো বাবা, দরজায় কে এসেছে। ততক্ষণে মা ওখানে চলে আসে। নমস্কার, আপনারা সবাই কেমন? আমরা ভালো আছি শর্মাজি। আর আপনি, কোনো কারণ ছিল? সবকিছু ভালো। কিছুদিন পরে মকর সংক্রান্তি, তাই এই বছর আমরা ভেবেছি সোসাইটির সব বাচ্চাদের মধ্যে ঘুড়ির প্রতিযোগিতা হোক। ঘুড়ি প্রতিযোগিতা? হ্যাঁ বাবা, কাইট কম্পিটিশন। আমরা চাই যে সব বাচ্চারা নিজেদের কাইট বানিয়ে আনুক আর 14 জানুয়ারিতে ময়দানে ঘুড়ি ওড়াক। যার ঘুড়ি সব থেকে বেশি সুন্দর দেখতে তাকে আমরা বিজয়ী বানাবো। আর হ্যাঁ, সেইখানে গজা, সোনপাপড়ি, খিচুড়ি সব আয়োজন করা হবে, তাই সবাই সেইখানে লাঞ্চ করবে। আর হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখবে, কেউ চাইনিজ মাংস আনবে না, তাতে হাতও কেটে যায় আর পাখিরা আটকে তার মধ্যে মরে যায়। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো। এটা তো আমাদেরই উৎসব, আমাদেরই খেয়াল রাখতে হবে, তাই ভালো রশি ব্যবহার করব। আর শর্মাজি ওখান থেকে চলে যায়। মা, আমি আর চিঙ্কিও ঘুড়ি বানাবো। হ্যাঁ, তোরা দুজন বাবার সাথে গিয়ে কালারফুল পেন্ট আনিস। দুদিন পরে মকর সংক্রান্তির একদিন আগে গাট্টু চিঙ্কু ঘুড়ি কাটছিল। আমার নকল করিস না গাট্টু, আমি সূর্যের মতো ঘুড়ি বানাচ্ছি।
হে তুই হেরে যাবি। আমি তো ড্রাগন বানাচ্ছি, সব থেকে উঁচুতে উড়বে ড্রাগন। আমার ডিজাইন কপি করিস না, আমি মায়ের ঘরে গিয়ে ঘুড়ি বানাচ্ছি। হারবি তো তুই, আমার ডিজাইন দেখতে আসিস না। আর মা বাবা ওদের কথা শুনে হাসতে লাগে। আর মকর সংক্রান্তির দিন চলে আসে। সব বাচ্চারা আর সোসাইটির লোকেরা মাঠে চলে আসে। তখনই সোসাইটির আঙ্কেল মাইক নিয়ে ভাষণ দেয়। আজকের দিন খুবই শুভ। আজকের দিনে পুরো ভারতবর্ষে আলাদাভাবে উৎসব পালন করা হয়। পাঞ্জাবে একদিন আগে লোহরি হলো, দক্ষিণের দিকে পোঙ্গল। আর আমরা সবাই এই জন্য করি কারণ সূর্য দেবতা এখন উপরে এসে গেছে আর ভারতে গরম আসতে চলেছে। আজকের দিনে সবকটা গ্রহ এক সমানে এসে যায়। সেইটা কি করে কাকু? বাচ্চারা সবাই জানো যে সব গ্রহ সূর্যের আশেপাশে ঘোরে। আজকের দিন সংক্রান্তিতে সবাই এক সমানে এসে যায়। এইসব আপনারা নিজেদের স্কুলে ভূগোলে পড়বেন। আর হ্যাঁ, এখন শুরু হতে চলেছে আমাদের প্রতিযোগিতা। যার ঘুড়ি সব থেকে সুন্দর হবে আর যার ঘুড়ি সবার ঘুড়িকে কেটে দেবে সেও পুরস্কার পাবে। এই কথা শুনে রিঙ্কি, গুড্ডি, হারি আর বান্টি আনন্দে নাচতে লাগে। জিতবো তো আমি, আমার ঘুড়ি সবাইকে কেটে দেবে। না, আমার ঘুড়িটা সব থেকে উঁচুতে উঠবে, দেখিস। চিঙ্কি গাট্টু সবাইকে দেখে আর ভয়ে তারপর বাবার দিকে তাকায়, কিন্তু বাবা বলে, আরে চিন্তা করো না, তোমরা দুজনে খুব কষ্ট করেছো। নিজের ঘুড়িতে দড়ি লাগাও আর লাটাইতে বেঁধে আকাশে ওড়াও। কিন্তু বাবা, আমি তো ঘুড়িতে দড়ি লাগাতে জানি না। আরে আমি করে দেবো, চিন্তা করো না। তারপর সব বাচ্চারা মা বাবার সাথে ময়দানে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর নিজেদের ঘুড়িকে দড়ি লাগাতে লাগে। তখনই বান্টির ঘুড়ি সবার আগে আকাশে ওঠে আর সবাই তালি বাজাতে লাগে। তখন সোসাইটি আঙ্কেল মাইকে বলে, আর এই উঠলো বান্টির ঘুড়ি, কত সুন্দর, সিংহর মুখের মতন। মনে হয় আজ বান্টি জিতবে। না বাবা, আমি জিতবো। আরে বাবা, প্রথমে ঘুড়ি তো ওড়াও। গুড্ডির ঘুড়ি কিছু দূর উড়ে তারপর গাছে আটকে যায়। তখন হ্যারি কুকুরের মুখওয়ালা ঘুড়ি ওড়ায়, যা বান্টির ঘুড়ির থেকে উপরে চলে যায়। হে আমার ঘুড়ি সব থেকে উপরে। দাঁড়া বান্টি, এখনই আমি কেটে দিচ্ছি। তখন গাট্টু ও ড্রাগন ঘুড়িকে বাবার সাহায্যে আকাশে উড়িয়ে দেয়। খুব মজা হলো বাবা। আরে কি, গাট্টুর বানানো ঘুড়িটা সব থেকে বড় আর সুন্দর, একদম ড্রাগন মনে হচ্ছে। এখন দেখা যাক যে কতক্ষণ সে আকাশে থাকতে পারে। এদিকে হরি আর বান্টির ঘুড়ির মধ্যে প্যাঁচ লাগে আর সব বাচ্চারা তালি বাজিয়ে ওদের নাম নিতে লাগে। মকর সংক্রান্তি। তো কিছু বাচ্চারা বান্টির জন্য চেঁচাচ্ছিল, বান্টি বান্টি বান্টি। আর ধীরে ধীরে গাট্টুর ঘুড়ি সবার মাঝখানে আকাশে চলে আসে, যেখানে চিঙ্কি এখনো পর্যন্ত দড়ি বাঁধছিল। চিঙ্কি সবকিছু দেখে কাঁদতে লাগে। বাবা, আমার ঘুড়ি, এতে তো আমি হেরে যাব। এমন বলে না বাবা, আস্তে আস্তে ওড়াও। আর ওদিকে হরি বান্টির ঘুড়ি কেটে দেয় আর সব বাচ্চারা জোরে জোরে হারির নাম নিতে লাগে। আরে গাট্টু এসো, তোমার ড্রাগন কেটে 2 মিনিটে কেটে দেবো। দাঁড়াও, আসছি। আর কিছুক্ষণের মধ্যেই হরি আর গাট্টুর ঘুড়ির মধ্যে প্যাঁচ লেগে যায়। ওদিকে গুড্ডি আর চিঙ্কি দুজনেই কাঁদছিল। গুড্ডির ঘড়ি গাছে আটকে গিয়েছিল আর চিঙ্কির ঘড়ি ফেটে যাওয়ার জন্য উড়তে পারেনি। আরে চিঙ্কি, কেঁদো না, কোনো ব্যাপার নয়। ওই দেখো, গাট্টুর ঘুড়ি কত উঁচুতে গেছে, ওকে সাপোর্ট করো, মন খারাপ করতে নেই। ওদিকে গাট্টু আর হরির ঘুড়ির মধ্যে লড়াই চলছিল আর সবাই ওদেরকে চিয়ার আপ করছিল। মা, বাবা, দিদা সবাই মিলে ওদের জন্য তালি বাজাচ্ছিল। আর অল্পক্ষণের মধ্যেই গাট্টুর ড্রাগন ঘুড়ি হরির ঘুড়ি কেটে দেয়। এই কাটলাম। চিঙ্কি খুশি হয়ে দৌড়ে গিয়ে গাট্টুকে জড়িয়ে ধরে। জিতে গেছি। তারপর সোসাইটি আঙ্কেল মাইকে বিজয়ীর নাম ঘোষণা করে। আর আজকের প্রতিযোগিতার উইনার হলো গাট্টু। বাকি বাচ্চারাও খুব সুন্দর সুন্দর ঘুড়ি বানিয়েছে। আমার সকলকে নিবেদন যে খাবার খান আর পাশে লেগে থাকা ডিজেতে নাচ গান করুক। তার সঙ্গে সন্ধেবেলা আমরা ঘুড়ি আকাশে ওড়াবো। গাট্টু এটা শুনে নাচতে লাগে।
আর সবাই মাঠে টাঙানো টেন্টে খিচুড়ি আর মিষ্টি খেয়ে আনন্দ করতে লাগে। দিদির বিয়ে। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরল। মা আর বাবা হলেই বসেছিল। মা খুব এক্সাইটেড ছিল আর বাবা ফোনে হেসে হেসে কথা বলছিল। আরে না না নিখিল, দুই ভাইকেই যেতে হবে, না হলে মালতী দিদি তো রেগে যাবে। আরে কি বলছিস ভাই, বাচ্চারাও আসবে সঙ্গে, ওরাও দেখে নেবে যে গ্রামে বিয়ে কেমন করে হয়। চল ঠিক আছে, গাট্টু চিঙ্কি এসে গেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। গাট্টু আর চিঙ্কি বুঝতেই পারছিল না যে বাবা কার বিয়ের কথা বলছিল। এসে গেলে তোমরা দুজনে শোনো, বাবা তোমাদেরকে কিছু বলতে চায়, যেটা শুনে তোমরা দুজনে পাগল হয়ে যাবে। এমন বলে মা হাসতে থাকে আর বাবা গাট্টু চিঙ্কিকে বলল, গাট্টু চিঙ্কি, আমার একটা মাস্তুতো বোন আছে, মালতী দিদি, ওনার মেয়ের বিয়ে আছে চিত্রা দিদি। নাসিকের কাছে পঞ্চবটির একটা গ্রাম আছে, তোমরা দুজনে সেইখানে যাবে কি? মা আর বাবা ভেবেছিল যে বিয়ের খবরটা শুনে গাট্টু আর চিঙ্কি নেচেই উঠবে, কিন্তু এমন কিছু হলো না। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো আর দুজনে কিছু না বলে নিজেদের ঘরের দিকে চলে গেল। আরে কি হলো, কিছু তো বলো। আরে বাচ্চারা, এইটা তো বলো যে তোমরা যাবে নাকি? সুধীর আঙ্কেল, মেঘা আন্টি, মুনমুন আর বানিও আসবে। আমাকে সবার ট্রেনের টিকিটও বুক করার আছে, খুব মজা হবে সেইখানে। বাচ্চারা কিছু তো বলো। কিন্তু দুজনে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে চিঙ্কি দরজাটা বন্ধ করে দিল, আর যেই দরজাটা বন্ধ করলো, গাট্টু আর চিঙ্কি নেচে নেচে গান গেয়ে পুরো বাড়িটা মাথায় উঠিয়ে নিল। আর দুজনের চিৎকার শুনে বাইরে বসে থাকা মা আর বাবার কান ব্যথা হয়ে গেল। শেষে ওই দিনটা এসেই গেল। গাট্টু, চিঙ্কি, মা আর বাবা আর সুধীর কাকুর পুরো ফ্যামিলি পাঞ্চবটির জন্য ট্রেনে বসে বেরিয়ে পড়ল। গাট্টু, চিঙ্কি আর ওদের কাজিনস বান্নি আর মুনমুন জানলার কাছেই বসেছিল। ট্রেন জোরে জোরে চলছিল আর বাচ্চারা বাইরের দৃশ্য খুব এনজয় করছিল। নদী, নালা, পাহাড় আর সবুজ সবুজ বাগান। যেই নাসিক শহর পেরোলো, আঙ্গুরের বিভিন্ন রঙের বাগান দেখতে পাওয়া গেল আর বিভিন্ন রকমের আঙ্গুরগুলো বাচ্চাদের মন খুশি করে দিল। 10টার সময় সবাই পাঞ্চবটি স্টেশনে নামলো। স্টেশন খুবই ছোট কিন্তু খুব সুন্দর ছিল। পঞ্চবটি গ্রাম স্টেশন থেকে অনেকই কাছে ছিল। মালতী পিসির তরফ থেকে অতিথিদের স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। গরুর গাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। একটা গাড়িতে গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে বসে পড়ল, আর অন্য গরুর গাড়িটা সুধীর কাকুর ফ্যামিলিকে নিয়ে পেছন পেছন আসছিল। গাট্টু আর চিঙ্কি প্রথমবার গরু গাড়িতে বসছিল। ওদের খুব আনন্দ হচ্ছিল। ওদের গাড়ির চালক খুব জোর গতিতে গাড়ি দৌড় করাচ্ছিল, আর গাট্টু আর চিঙ্কি বানি আর মুনমুনের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল। গ্রামের সুন্দর রাস্তা দিয়ে হয়ে গরুর গাড়ি বিয়ের মণ্ডপে পৌঁছালো। বিয়ের জোগাড় দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। বিয়ের মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের মণ্ডপে রকমারি কাপড় পরে অতিথিরা এদিক ওদিক ছুটছিল। বাজনা বাজানোর লোক, সানাই বাজানোর লোক খুবই ভালো বাজাচ্ছিল। অনেক এনার্জেটিক আর সুন্দর পরিবেশ ছিল। একটা মহিলা খুব সেজে গুজে মৌমাছির মতন এদিক ওদিক ঘুরছিল আর অতিথিদের জিজ্ঞাসাবাদ করছিল। মালতী দিদি! বাবা ডাক দিল আর ওই মহিলা সবাইকে দেখে ওদের দিকে এগিয়ে এলো। সে দৌড়ে এসে গেল। এটাই ছিল বাবার মাস্তুতো বোন মালতী দিদি। এসে গেলে তোমরা সবাই, ব্যাস তোমাদেরই অপেক্ষা ছিল। কেমন আছো বাচ্চারা? চলো সবাই ফ্রেশ হয়ে মণ্ডপে বসে পড়ো আর জল খাবার খেয়ে নাও। তারপর আর কি, সবাই ফ্রেশ হয়ে নতুন নতুন কাপড় পরে তৈরি হয়ে মণ্ডপে এসে বসে পড়ল। তারপর গ্রামের লোকেরা সবাইকে জল খাবার দিল। জল খাবার খুব সুস্বাদু ছিল। চলো মেঘা, জল খাবার তো খেয়ে নিলাম, এবার মালতী দিদির হাতে হাতে কাজ করি। আমরা তো মেয়ের বাড়ির লোক, বরযাত্রী আসার আগে আমাদের সব তৈরি হতে হবে। হ্যাঁ বৌদি, আপনি যান, আমি আর জামাই বাবু এখানে সব জিনিস দেখে নেব। আর বাবা, আমরা কি করব? মুনমুন আর বানি, তোমরা দুজনে গাট্টু চিঙ্কির সঙ্গে থাকো, ঘুরে বেড়াও, গ্রামে নতুন বন্ধু বানাও আর ওদের সঙ্গে খেলো। যাও। চলো।
গাট্টু আর চিঙ্কি নিজের কাজিনসদের সাথে মণ্ডপের এদিক ওদিক দৌড়তে থাকে আর খেলতে থাকে। বিয়েতে ওরা নতুন বন্ধুও পেয়ে যায়। ওদের সাথে ওরা অনেক মজা করতে থাকে, অনেক গল্প করলো। তুমি কি আঙুরের বাগান দেখবে? হ্যাঁ, আমরা কোনোদিন আঙুরের বাগান দেখিনি। চলো, নিয়ে চলো। এখন নয়, এখন বরযাত্রী আসার সময় হয়েছে, আমরা কালকে যাব। তারপর আর কি, নাচতে নাচতে বরযাত্রী এলো আর গাট্টু আর চিঙ্কি সবার সাথে বরযাত্রী এনজয় করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই মণ্ডপে এসে গেল। বর বধূ পুরোহিত মশাইয়ের কাছে এসে বসে পড়লো। বর আর বধূ খুব সেজেগুজে বসেছিল। বধূ অনেক লজ্জা পাচ্ছিল আর বর হাসছিল। দুজনের জুটি অনেক মানাচ্ছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়ল আর 7 পাক শেষ হলো। তারপর দুজনে একে অপরকে মালা বদল করলো। জোরে জোরে সানাই বাজতে থাকে আর বিয়ে সম্পূর্ণ হলো। না বাজির ভয়ানক আওয়াজ আর না ডিজে নাটক। বিয়ে একদম ট্রেডিশনাল আর সাধারণভাবেই হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি একটা লাইনে বসে বন্ধুদের সাথে খাবার খাচ্ছিল। এখানে খাবার নিজের হাত দিয়ে নেওয়ার দরকার ছিল না। গ্রামের লোকেরা সবার কাছে এসে এক একজনকে নিজের হাতে পরিবেশন করছিল। খাবারে অনেক কটা আইটেম ছিল আর সবই খাবার খুব সুস্বাদু ছিল। তোমরা জানো, এই খাবারটা গ্রামবাসীরা নিজেদের হাতে তৈরি করেছে, তবেই এত টেস্টি। এইখানে সব বিয়েতে কি গ্রামবাসীরা এসে কাজ করে? হ্যাঁ, গ্রামে যদি কারোর বিয়ে থাকে তাহলে মণ্ডপ থেকে নিয়ে খাবার বানানো এবং অতিথিদের আসা যাওয়া নিয়ে সবকিছুই গ্রামবাসীরা নিজে হাতে দেখে দেয়। এইটার জন্য কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয় না। ভালো তো, শহরে বিয়ে বাড়িতে খাবার দাবার নাচ গান সবই কন্ট্রাক্টে দেওয়া হয়। এটাও ঠিক, কিন্তু তোমাদের কাছে তো টাকা আছে, গ্রামের লোকেদের কাছে তো আর টাকা নেই। কিন্তু গ্রামে ভালোবাসা আছে, সব কাজ মন দিয়ে আর ভালোবাসা দিয়ে করা হয়, যেই কারণে ওর টেস্ট খুবই বেড়ে যায়, ঠিক এই খাবারটার মতন। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নাও। গ্রামে কিন্তু খাবার থালা একদমই অ্যালাউড নেই, পুরো থালাটা শেষ করতে হয়। এটা শুনে গাট্টু আর চিঙ্কি হাসতেই থাকে। তারপর আবার টেস্টি খাবারে ঝাঁপিয়ে পড়ে। বরফের বর্ষা। আজ বিকেলের কথা। গাট্টু, চিঙ্কি আর বাবা নিজের ব্যাগ প্যাক করে মায়ের পেছনেই পড়ে গেছিল। তিনজনে মাকে রাজি করাচ্ছিল, কিন্তু মা রাজি হচ্ছিল না। মা প্লিজ। না না, একদম না। আরে এমন সুযোগ বারবার পাওয়া যায় না, চলো ঘুরে আসি। তোমরা তিনজনে যাও, আমি যাচ্ছি না। আরে তুমি যাবে না তো আমরা গিয়ে করবোটা কি? তাহলে যাওয়া ক্যান্সেল করে দাও। মা প্লিজ। মা প্লিজ না। তোমরা যতই বলো, আমি যাচ্ছি না। মা নিজের ঘরে চলে গেল। তিনজনও মায়ের পেছনে গেল আর মাকে বারবার রাজি করাতে থাকে, তাও রাজি হচ্ছিল না। তাহলে ঠিক আছে, আমরা তিনজনেই যাই। চলো গাট্টু চিঙ্কি, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু বাবা। গাট্টু চিঙ্কি চলো। আর গাট্টু চিঙ্কি বাবার সাথে ঘরের বাইরে এলো। বাইরে আসার পর বাবা গাট্টু চিঙ্কিকে চোখ মেরে ইশারা করলো। গাট্টু চিঙ্কি ইশারা বুঝে গেল। বাবা মায়ের ঘরের দরজাটা বাড়ির থেকে বন্ধ করে দিল আর মা ভেতরে ভয় পেয়ে গেল। আরে, দরজা কেন বন্ধ করলে? আমরা তো যাচ্ছি, তোমার ঘরে থাকার আছে না, তাহলে এই ঘরের মধ্যেই বন্দি থাকো, আর সেটাও আমাদের আশা অবধি। এটা কি মশকরা হচ্ছে? খোলো দরজা। না, এই দরজাটা আমরা আসার পরেই খোলা হবে। আরে কিন্তু আমি এতদিন এখানে একলা বসে কি করব? তাহলে আমাদের সাথে চলো। কিন্তু ওখানে অনেক ঠান্ডা। আমরা আছি তো। ওখানে তো বরফ পড়ে। আমরা আছি তো। তাহলে দরজা খোলো, আমি আসছি। রাত 9টার ফ্লাইট ছিল। তিনজনে ট্যাক্সি করে এয়ারপোর্টে এলো আর প্লেনে বসে বেরিয়ে পড়ল। কিন্তু কোথায় সেটা তো আমরা আপনাকে বলতে ভুলেই গেলাম। ওরা সবাই উইন্টার ভ্যাকেশনের জন্য বেরিয়েছিল, স্নোফল এনজয় করার জন্য। জানো কোথায়? হিমালয়ের পাহাড়ের উত্তরাখণ্ডে। আপনারাও এক্সাইটেড তাই না? আমরা জানতাম। তাহলে চলো আমরা গাট্টু চিঙ্কির সাথে সাথে আপনাদেরও হিমালয়ে ঘুরিয়ে আনি। কিছুক্ষণেই প্লেন দেহরাদুনে ল্যান্ড করলো। প্রচুর ঠান্ডা ছিল ওখানে, কিন্তু ডোন্ট ওয়ারি, গাট্টু আর চিঙ্কি ঠান্ডার সাথে মোকাবেলা করার জন্য টপ টু বটম রেডি।
ওয়াও, কত ফ্রেশ আর ঠান্ডা হাওয়া আছে এখানে। প্রতিটা নিঃশ্বাস এক্সাইটেড করছে আমাকে। বাবা, এটাই তো বিশেষত্ব এই জায়গার, তাই তো বিশ্ব থেকে লোকেরা এখানে ঘুরতে আসে। বাবা, আমরা তো এখান অবধি পৌঁছে গেলাম, এরপরে এখান থেকে কোথায় আর কি করে যাওয়া হবে সেটা তো তুমি বলনি। ঋষিকেশ এইখান থেকে শুধু 20 কিলোমিটার দূরে। আমরা বাসে বসে এখান থেকে ঋষিকেশ হয়ে অলি যাব। চলো। উত্তরাখণ্ডের চমোলি জেলায় আওলি নামের একটা স্কি রিসর্ট আছে। ওখানে আওলিতে বরফে ঢাকা স্পট আছে, আর এটারই অনুভব করার জন্য গাট্টু চিঙ্কির ফ্যামিলি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাসের সফর অনেক সুন্দর আর ইন্টারেস্টিং ছিল। বাস হিমালয়ের পাহাড়ের উঁচু উঁচু থেকে ঘুরে আস্তে আস্তে এগোচ্ছিল। দুদিকে গভীর খাদ, আর মাঝখান থেকে বাস যাচ্ছিল। বরফে সাদা চাদরে চকচক করা পাহাড়, উঁচু উঁচু দেবদারু গাছ, এইসব দৃশ্য গাট্টু চিঙ্কি বাসের জানলার থেকে এনজয় করতে করতে এগোচ্ছিল। এমন মনে হচ্ছে যেন স্বর্গের যাত্রা করছি। আমি তো বাস থেকে নেমে এই পাহাড়ে আর জঙ্গলের মধ্যে মন ভরে দৌড়াতে চাই, থামতে চাই না। এইসব শুনে মা আর বাবা হাসতে শুরু করে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, আমাদের ডেস্টিনেশন এসেই গেছে। খুব শিগগিরই আমরা এর মাটিতে পা রাখবো। কিছুক্ষণ পরে সবাই আওলি পৌঁছায়, আর ওখানকার একটা বড় রিসর্টে থাকলো। গাট্টু আর চিঙ্কি বরফে খেলার জন্য অনেক এক্সাইটেড ছিল, কিন্তু আবহাওয়া তো পরিষ্কার ছিল, বরফ পড়ার তো নামগন্ধই ছিল না। বেচারা গাট্টু আর চিঙ্কির মন খারাপ হয়ে গেল। তারপর রিসর্টের ম্যানেজার এসে বলল, ডোন্ট ওয়ারি, আকাশ পরিষ্কার আছে, কিন্তু স্নোফল তো 2 মিনিট পরেও হতে পারে। জানুয়ারি টু মার্চের মধ্যে তো খুব বরফ পড়ে। আপনারা খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, স্নোফল নিজেই আপনাকে ওঠাবে। আর তেমনই হলো। মা বাবা লাঞ্চ করে একটু বিশ্রাম নিচ্ছিল, আর তখনই মায়ের চোখ খুলল। মা দেখল যে চিঙ্কি জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল। এমন মনে হচ্ছিল যে জানলার বাইরে যেন স্বপ্ন চলছে। পুরো আকাশ ভরে এসেছিল, আর আকাশ থেকে একটু একটু সাদা তুলোর মতন পড়ছিল। কিন্তু ওগুলো তুলো নয়, তুলোর মতন নরম নরম হালকা হালকা বরফ ছিল, যেগুলো মাটিতে পড়ছিল। আর মাটি যেন সাদা চাদরে পড়া লজ্জা পাচ্ছে। মাও এক্সাইটেড হয়ে গেল। আরে ওঠো ওঠো, স্নোফল আরম্ভ হয়ে গেছে। মা বাবা উঠে জানলার কাছে এলো। চিঙ্কি এই দৃশ্যটা দেখে ভেতর থেকে এত খুশি হয়ে গিয়েছিল যে ওর চোখে জল এসে গেছিল। আরো মা বাবাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। মা চিঙ্কিকে চুমু খেলো। আরে গাট্টু কোথায়? ওই দেখো। গাট্টু তো কখন থেকে বাইরে জোরে জোরে দৌড়াচ্ছিল, পিছলে পড়ে যাচ্ছিল, বরফের গোলা বানিয়ে আকাশে ছুটছিল। মা বাবা আর চিঙ্কি দৌড়ে দৌড়ে গাট্টুর কাছে পৌঁছলো। আবহাওয়া মা বাবাকেও নিজের বয়স ভুলে যেতে বাধ্য করেছিল। গাট্টু একটা বড় বরফের গোলা বানিয়ে মা বাবার দিকে ফেললো, আর মা বাবাও বরফের গোলা বানিয়ে গাট্টুর দিকে মারলো। মা বাবা চিঙ্কি গাট্টুর উপরে পড়েই গেল। সবাই হাসতে হাসতে এদিক ওদিক লাফাতে লাফাতে অনেক মজা করছিল। বরফে পিছলে যাচ্ছিল, চেঁচামেচি করছিল। তখনই গাট্টু দেখলো পাহাড়ের দিক থেকে স্কি করতে করতে একটা গ্রুপ ওদের দিকেই আসছিল। গাট্টু, চিঙ্কি আর মা এক্সাইটেড হয়ে ওদের দিকে দৌড়াতে শুরু করলো, আর পা পিছলে পিছলে নিজের থেকেই পাহাড় থেকে নিচে আসতে থাকলো। ইয়াহু! উহু! ইয়াহু! স্নোফল বেড়েই যাচ্ছিল, বাড়তে থাকলো আর বাড়তেই থাকলো। স্বামী বিবেকানন্দ এবং করোনা। করোনার কারণে গাট্টু চিঙ্কির স্কুল গত 11 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু করোনার প্রভাব কমতে দেখে তাদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসরুমকেই স্যানিটাইজ করা হয় এবং টিচারদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এইদিকে স্কুল খোলার কথা শুনে গাট্টু চিঙ্কির সোসাইটির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন। গাট্টু চিঙ্কির বাবা, আপনি কি কাল বাচ্চাদের স্কুলে পাঠাবেন? হ্যাঁ, পাঠাতে তো হবেই,
কারণ অনলাইন ক্লাসে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করতে পারছে না। স্কুলে গিয়ে অন্তত ঠিক করে পড়তে তো পারবে। কোনো সুবিধাই হবে না। এতদিন গ্যাপের পর হঠাৎ করে পড়াশোনার প্রেশার বাচ্চারা সহ্যই করতে পারবে না। অন্যদিকে গাট্টু চিংকিও ভয় পেয়েছিল, ওরাও স্কুলে যেতে চাইছিল না। আমরা স্কুলে যাব না, ওখানে করোনা আছে। সোনা, তোমার বন্ধুরাও তো সেখানে যাবে। কেউ যাবে না স্কুলে। আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম, রাজু, গুড্ডি, সমীর কেউ স্কুলে যেতে চাইছে না। আমিও স্কুলে যাব না। এই কথা বলে গাট্টু চিংকি কাঁদতে শুরু করে আর মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। 12 জানুয়ারির সকাল হয়। মা অনেক কষ্ট করে গাট্টু চিংকিকে স্কুলের জন্য রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেয়। বাবা স্কুলের সামনে আসতেই ওয়াচম্যান তাকে আটকায়। স্যার, করোনার জন্য ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ করছে না। আপনি প্লিজ এখন যান, সন্ধ্যাবেলা এখানেই ওয়েট করবেন। আপনার বাচ্চাকে আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। ওয়াচম্যানের কথা শুনে বাবা চলে যায় এবং ওনাকে চলে যেতে দেখে গাট্টু চিংকি আরো কাঁদতে শুরু করে। বাচ্চারা, তোমরা ভেতরে যাও, ভয় পেও না। ক্লাসে মিশ্র স্যার তোমাদের জন্য ওয়েট করছেন। ক্লাসে গাট্টু চিংকি উদাস হয়ে বসেছিল। ক্লাসে এখন সেই আগের মতো ব্যাপারটাই নেই। সব বাচ্চাদের একে অপরের চেয়ে দূরে বসিয়ে দেওয়া হয়েছিল, যার প্রভাব বাচ্চাদের মুডের ওপর পড়েছিল। মিশ্র স্যার পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে তিনি হঠাৎ করে থেমে যান এবং মন খারাপ নিয়ে উদাস বাচ্চাদের দেখতে থাকেন। আমি জানি তোমরা সবাই ভয় পেয়ে আছো। এরকম অবস্থায় পড়ানো ঠিক হবে না। আমরা গল্প করলে বরং তোমাদের মন হালকা হবে। গাট্টু, বলো কি অসুবিধা হচ্ছে? স্যার, সবাই বলছে এখন আর স্কুল একদম আগের মতো হবে না। আপনি পড়ালেও আমাদের মাথায় কিছুই ঢুকবে না। এত লম্বা ছুটির পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলে আমাদের ওপরে চাপ পড়বে। স্যার, করোনা এখনো যায়নি। আমাদের কোনো বন্ধুরা স্কুলে আসেনি। আমাদেরকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হচ্ছে। গাট্টু চিংকির কথা শুনে মিশ্র স্যার বললেন, বুঝেছি, তোমরা সবাই ভয় পাচ্ছ। তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের এমন একজন মহাপুরুষের গল্প শোনাবো, যিনি জীবনে কারোর থেকে ভয় পাননি। নিজের লক্ষ্যে স্থির হয়ে পুরো জগতে মহান আখ্যা পেয়েছিলেন। তো বলতে পারবে কে সেই মহাপুরুষ? আমি জানি সেই মহাপুরুষটি কে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একদম ঠিক বলেছ গাট্টু। স্বামী বিবেকানন্দর কাহিনী এবং ওনার বিচার শুধু আমাদেরকেই নয়, পুরো জগৎকে এই করোনা থেকে মুক্তি পেতে প্রেরণা দিতে পারে। স্যার, বলুন না ওনার কাহিনীটা। পদযাত্রা করতে করতে স্বামী বিবেকানন্দ জঙ্গল দিয়ে বেরোচ্ছিলেন। তক্ষুনি কিছু বানর তার পিছু নেয়। স্বামীজি ভয় পেয়ে যান এবং দ্রুত দৌড়াতে শুরু করেন। বানরগুলো তার পিছু দৌড়াতে শুরু করে, স্বামীজি সামনে এবং বানরগুলো তার পিছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে স্বামীজি অনেকটা দূর চলে আসেন। তারপরে কি হলো? বানরগুলো কি স্বামীজির পিছু ছাড়ে? না, বানরগুলো ওনার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে স্বামীজি ভাবেন, আমি দৌড়াচ্ছি বলেই বানরগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে। তার মানে আমি ভয় পাচ্ছি বলেই ওরা আমাকে ভয় দেখাচ্ছে। যদি আমি এদের ভয় না পেয়ে এদের মোকাবিলা করি তাহলে এরা পালিয়ে যাবে। বাচ্চারা, স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়েন। তিনি একটা লাঠি তুলে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন এবং অবাক ব্যাপার, বানরগুলো লাঠি দেখে পালিয়ে গেল। এইভাবেই স্বামীজি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে? চিংকি উঠে দাঁড়িয়ে বলল, এটাই যে আমাদের নির্ভয় হয়ে স্বামীজির মতো সমস্যার মোকাবিলা করা উচিত। করোনা আমাদের সামনে সমস্যার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তাকে ভয় পাওয়া উচিত না, তার বিরুদ্ধে মোকাবেলা করা উচিত, একদম স্বামীজির মতো করে।
আমরা যতটা ভয় পাবো করোনাও আমাদের ততটাই ভয় পাওয়াবে। আমাদের উদ্দেশ্য হলো পড়াশোনা করা। আমরা ভয় না পেয়ে সতর্ক হয়ে নিজেদের পড়াশোনার উপর ফোকাস করলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ স্বামীজি বলেছেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এবার বলো, তোমরা করোনা থেকে আর ভয় পাবে না? তাহলে তোমরা এবার রোজ স্কুলে আসবে তো, এবং নিজের বন্ধুদেরও স্কুলে আনবে? হ্যাঁ। এইভাবেই স্বামী বিবেকানন্দর গল্প শুনে গাট্টু আর চিঙ্কির সাথে ক্লাসের সব বাচ্চাদের মধ্যে সাহস এবং তারা করোনার সাথে মোকাবিলা করার শক্তি পায়। গরমের ছুটি চলছিল। ছুটিতে গাট্টু খালি ডিটেকটিভ গল্প পড়ছিল। ডিটেকটিভ গল্প পড়া আর ডিটেকটিভের মতো চিন্তাভাবনা করা গাট্টুর অভ্যেস হয়ে গিয়েছিল। এক রাতের গল্প। গাট্টু চিঙ্কি তাদের সোসাইটির অন্যান্য বাচ্চাদের সাথে সাইক্লিং করছিল। সাইকেল চালাতে চালাতে বাচ্চারা কিছুটা দূরে এসে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চলো এখন বাড়ি যাই, কাল আবার আসবো। তখনই তাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক কর্নারের এটিএম এর দিকে যান। বয়স্ক ভদ্রলোকের পেছন পেছন একটা বাইকও এটিএম এর সামনে গিয়ে দাঁড়ায়, আর হেলমেট পরা ব্যক্তিটি বাইক থেকে নেমে এটিএম এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টুও ওই হেলমেট পরা লোকটাকে নোটিস করে। কি ব্যাপার গাট্টু, কি ভাবছিস কি তুই? ওই এটিএমটা দেখেছিস? আমাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এটিএম থেকে টাকা তুলে নিয়ে গেলেন, আর তার ঠিক পিছন পিছন একজন বাইকে করে এসে এটিএম এর বাইরে দাঁড়িয়ে পড়লো। কিছু তো গোলমাল আছে, ও টাকা তুলতে এসেছে হয়তো। না চিঙ্কি, ওনার হাঁটা দেখে মনে হলো উনি ওই বয়স্ক ভদ্রলোকের পিছন ধরেছেন। ওর বাইকটা দেখেছো তোমরা? বাইকের নাম্বার প্লেটটা পুরো সাদা, কোনো নাম্বার নেই। এরকম বাইক তো শুধু চোর ডাকাতরাই ব্যবহার করে। বাচ্চারা বাইকের নাম্বার প্লেট দেখে, সত্যি সেখানে কোনো নাম্বার ছিল না। হ্যাঁ, নাম্বার প্লেটে তো নাম্বার নেই। বিনা নাম্বারওয়ালা প্লেটের বাইকদের তো শহরে ঢোকা অ্যালাউ নেই। তাহলে এত দূর পৌঁছালো কি করে? আরো একটা কথা, উনি এটিএম এর বাইরে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন। এটিএম এ মুখ ঢেকে যাওয়া অ্যালাউড নয়, তাও উনি হেলমেট পরে আছেন। তার মানে নিজের চেহারা ঢাকার জন্য উনি হেলমেট পরে আছেন। কিন্তু উনি আসলে কি চান? উনি টাকাটা ছিনতাই করতে চান। যেই ওই বয়স্ক ভদ্রলোক টাকা নিয়ে বেরিয়ে আসবেন, অমনি উনি টাকাটা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যাবেন। আমি একবার ওনার বাইকটা দেখে আসি। আমিও যাব না, ওনার সন্দেহ হবে। আমি একাই যাই। গাট্টু চুপচাপ লুকিয়ে বাইকটার কাছে গিয়ে মন দিয়ে বাইকটাকে দেখতে শুরু করলো। লোকটা বাইকের চাবি ওখানে রেখেই চলে গিয়েছিল। ও, চাবিটা রেখে গেছে যাতে টাকাটা ছিনতাই করার পর চাবির ঝামেলায় না থাকে। তাড়াতাড়ি বাইক স্টার্ট করে যাতে পালিয়ে যেতে পারে। গাট্টু নাম্বার প্লেটে হাত দিতেই সে দেখে যে নাম্বার প্লেট কিছুক্ষণ আগেই সাদা রং করে নাম্বার লুকিয়ে রাখা হয়েছে। গাট্টু বাইকের সিট ওঠাতেই দেখে ভেতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা আছে। গাট্টু পুরো খেলাটা বুঝে যায় আর বাইকের চাবি নিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এ নিশ্চয়ই চোর। আমি বাইকের চাবিটা নিয়ে এসেছি। আমরা তো ওর সাথে লড়তে পারবো না, কিন্তু ও বাইক নিয়ে পালাতেও পারবে না। হরি, এক কাজ কর, তুই যা পুলিশকে খবর দে, আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা ওকে কিছুতেই পালাতে দেব না। আর তারপর হাড়ির সাথে সাথে বাকি বাচ্চারাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। গাট্টু লক্ষ্য করে যে ওই ভদ্রলোক টাকা তুলে এটিএম থেকে বেরোয়। অমনি চোর হাত থেকে সব টাকা নিয়ে নেয়। ছাড়ো, হেল্প হেল্প! চোর দৌড়াতে দৌড়াতে বাইকের কাছে এসে দেখে বাইকে চাবি নেই। পালাও, চোর ধরো! চোর ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। গাট্টুও সাইকেল নিয়ে চোরের পেছন পেছন যায়। দাঁড়াও, তুমি বেশি দূর পালাতে পারবে না। এই কথা শুনে চোর আরো তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। তখনই চিঙ্কি এবং বাকি বাচ্চারা গাট্টুর সাথে সাথে চোরের পিছু নেয়। দাঁড়াও, তুমি বাঁচতে পারবে না। চোর আরো জোরে দৌড়াতে শুরু করে।
অমনি সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসে আর চোর দাঁড়িয়ে পড়ে। ওর পালানোর পথ ছিল না। হাড়ির সাথে সাথে পুলিশও গাড়ি থেকে নামে এবং চোরকে ধরে ফেলে। কিরে, খুব মিল খাওয়ার শখ? চল টাকা বার কর। চোর পুলিশকে সব টাকা দিয়ে দেয়। তখনই বয়স্ক ভদ্রলোক আসেন এবং কাঁদতে শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার স্ত্রী সিটি হসপিটালে অ্যাডমিট রয়েছে, এই টাকাটা ওর চিকিৎসার জন্য ছিল। থ্যাংক ইউ আমাদের না, এই বাচ্চাদের বলুন, এদের কারণেই একে ধরতে পেরেছি। চল হেলমেট খোল। চোর হেলমেট খুলতেই বয়স্ক ভদ্রলোক চমকে গেলেন। আরে আমি একে চিনি, এ তো সিটি হসপিটালের সিকিউরিটি গার্ড। আরে এই তো আমাকে এটিএম এর অ্যাড্রেস বলেছিল। স্যার, এর বাইক এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এর বাইকটাও কারোর কাছ থেকে চুরি করা। আপনি দেখে নিন। থ্যাঙ্কস। শহরের সব নাগরিকরা যদি তোমাদের মতো সতর্ক এবং সাহসী হতো, তাহলে ক্রিমিনালরা ক্রাইম করার আগে 100 বার ভাবতো। এই সাহসী বাচ্চাদের জন্য একটা হাততালি তো হয়ে যাক। আর এরপর ইন্সপেক্টর, বয়স্ক ভদ্রলোক এবং পুলিশের সব ফোর্স গাট্টু আর তার বন্ধুদের জন্য হাততালি দিতে থাকে। আর এই দেখে বাচ্চারা খুশি হয়ে যায়। গাট্টু চিংকি আর পার্স চোর। একদিনের কথা, গাট্টু চিংকি মায়ের সাথে তাদের সোসাইটির কাছে সবজি বাজারে গিয়েছিল। মায়ের কাছে একটা দামি পার্স ছিল। মা সবজিওয়ালার সাথে দরদাম করছিল আর গাট্টু চিংকি মার কাছে দাঁড়িয়েছিল। দাদা, ঢেঁড়স কত করে? মাত্র 40 টাকা কিলো বৌদি। 40 টাকা কিলো? ঠিক করে দাম বলো, আমরা তোমার রোজকার কাস্টমার। মা আর সবজিওয়ালার মধ্যে দামাদামি চলছিল। হঠাৎ করে ভিড় থেকে একটা চোর আসে আর মার পার্স চুরি করে পালায়। চোর চোর চোর, ধরো ধরো আমার পার্স, আমার পার্স। এই দেখে গাট্টু চিংকি অবাক হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন চোরের পেছনে দৌড়ানোর আগেই চোর ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আরে এইমাত্র তো দৌড়চ্ছিল, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? পার্স চুরি হওয়ার কারণে মা কাঁদতে শুরু করে দেয় আর গাট্টু চিংকিরও মন খারাপ হয়ে যায়। বৌদি, কান্নাকাটি করবেন না। এখানে চুরি সাধারণ ঘটনা। কোনোদিন কারোর পার্স, কোনোদিন কারোর গলার হার চুরি হয়। তবে পার্সে কি অনেকগুলো টাকা ছিল? কথাটা টাকার না, পার্সটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। ওটা আমার স্বামী আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিলেন। মা আরো কাঁদতে শুরু করে দেয় আর গাট্টু চিংকির উপর রেগে যায়। হে ভগবান, তাহলে তো পার্সটা আপনার কাছে খুবই মূল্যবান ছিল। ছাড়ুন, যা নেওয়ার সে তো নিয়ে চলে গেছে। এখন আর কান্নাকাটি করে কি হবে? ভুলে যান। এরম করে কি করে ভুলে যাব? আমরা পুলিশের কাছে যাব। ওই চোরকে আমরা উচিত শিক্ষা দেব। বাবা, কোনো লাভ নেই। পুলিশরাও চোরদের সাথে মিলে ওদের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে টাকা নেয় আর ওদের কাজে কোনো বাধা দেয় না। এটা কি করে সম্ভব? সব পুলিশরা একরকম হতে পারে না। গাট্টু, শুধু শুধু তর্ক করো না। উনি ঠিকই বলেছেন, এই ব্যাপারটা ছেড়ে দেওয়াই ঠিক হবে। গাট্টু চিংকি মায়ের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু চুরির ঘটনার পর তার মন খারাপ হয়ে গেছিল আর ভীষণ রেগেছিল। যে আমার মায়ের চোখে জল এনেছে, সেই চোরকে আমি ছাড়বো না। কিন্তু আমরা কি করতে পারি জানি না, কিন্তু আমি ওই চোরকে শিক্ষা দিয়েই ছাড়বো। চিংকি, তুমি আমার সাথে আছো কি? আমি তো সব সময় তোমার সাথে রয়েছি। তারপর মা বাবাকে লুকিয়ে গাট্টু চিংকি পুলিশ স্টেশনে যায় আর এসিপি সাহেবের সঙ্গে দেখা করে। তোমার এটা কেন মনে হয় যে একাই চুরি করেছে? ওরা অনেকেও তো হতে পারে। স্যার, সবজি মার্কেটটা অনেক ছোট আর ওখানকার লোকজন বলছিল ওখানে রোজ একটা না একটা চুরির ঘটনা ঘটে আর চোর ধরাও পড়ে না। তার মানে চোর একজনই এবং খুব চালাক, সেই জন্যই ধরা পড়ে না। অনেকজন হলে কেউ না কেউ তো নিশ্চয়ই ধরা পড়তো। এইভাবে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর যখন গাট্টু চিংকি পুলিশ স্টেশন থেকে বেরিয়েছিল, তখন চিংকি খুব ভয় পেয়েছিল। আমার খুব ভয় লাগছে। ভয় তো ওই চোরটার পাওয়া উচিত। আমাদের সাথে পুলিশ আছে। ব্যাস, কাল তোমাকে যে অ্যাক্টিংটা করতে হবে সেটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে গাট্টু নিজের সাইকেল নিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে সবজি বাজারের বাইরে দাঁড়িয়ে চিংকির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হাতে একটা পার্স নিয়ে চিংকি বাজারে আসে। মা পার্স আনার সময় তোমায় দেখেনি তো? না, আমি লুকিয়ে আলমারি থেকে বের করে নিয়েছিলাম। ঠিক আছে, এই নাও ক্যাশ। গাট্টু চিংকিকে অনেকগুলো নোটের একটা বান্ডিল দেয় আর চিংকি সেটা ব্যাগে ঢুকিয়ে রাখে। চলো, যাও এবার। চিংকি বাজারে ঢুকতেই গাট্টু তাকে অবজার্ভ করতে শুরু করে।
চিঙ্কি একজন সবজিওয়ালার সামনে গিয়ে দাঁড়ায় আর বড়লোক হওয়ার অ্যাক্টিং করে। দাদা, ঢেঁড়স কত করে? 40 টাকা কেজি। এত সস্তা? আমাকে 2 কিলো দিয়ে দাও। চিঙ্কি পার্সের ভেতর হাত দিয়ে টাকার বান্ডিলটা বের করার নাটক করে। নোটগুলো থেকে একটা নোট বার করে বাকি নোটগুলো পার্সে ঢুকিয়ে রাখে। গাট্টু ভিড় এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা চিঙ্কিকে অবজার্ভ করতে থাকে। তখনই হঠাৎ করে একটা লোক এসে চিঙ্কির পার্স নিয়ে পালিয়ে যায়। গাট্টু প্রস্তুত হয়েই ছিল। সে তখন সাইকেল নিয়ে চোরের পেছন পেছন দৌড়াতে লাগলো। গাট্টুকে দেখে চোর আরো তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। গাট্টুও আরো জোরে সাইকেল চালাতে শুরু করে। হ্যালো এসিপি স্যার, টার্গেট কালো দেওয়ালের দিকে যাচ্ছে। ভালো সুযোগ আছে, ওকে ধরে নিন। চোর দৌড়াতে থাকে আর গাট্টুও ওকে ধাওয়া করতে থাকে। আর ব্লুটুথের মাধ্যমে এসিপি কে ইনফর্ম করতে থাকে কালো দেওয়ালের সামনে অমনি পুলিশের জিপ চোরের সামনে এসে দাঁড়ায় আর পুলিশ চোরকে ধরে ফেলে। গাট্টু চিঙ্কি, তোমাদের জন্যই চোরকে আমরা ধরতে পেরেছি। খুব তাড়াতাড়ি সেই সব পুলিশরা যারা এই চোরদের থেকে টাকা নিয়ে ওদের ছেড়ে দিত তারা ধরা পড়বে। এই নাও তোমাদের মার 2টো পার্স। আমাদের দেওয়া নোটের বান্ডিল বার করে নিয়েছি। থ্যাংক ইউ গাট্টু চিঙ্কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এইভাবে গাট্টু চিঙ্কির বুদ্ধিমত্তার জন্য চোর ধরা পড়ল। লকডাউনে মজা। করোনার জন্য লকডাউন হয়ে গেল। হোস্টেল, মল, বাস, ট্রেন সব কিছু বন্ধ হয়ে গেল। এই সময় নিজের গ্রামে ফেরার জন্য উদ্বিগ্ন শ্রমিকরা বেচারা জিনিস, বিছানাপত্র এবং বাচ্চাদের নিয়ে হেঁটেই বেরিয়ে পড়ল। লকডাউনে স্কুলও বন্ধ ছিল আর সমস্ত বাচ্চারা নিজের নিজের ঘরেই বন্দি হয়ে গেছিল। আর গাট্টু চিঙ্কিও নিজের ঘরে বন্দি হয়ে বসেছিল। না ওরা বাইরে ঘুরতে যেতে পারতো, না ওরা বাইরে কারোর সাথে খেলতে যেতে পারতো, শুধু ঘরেই বসে থাকতে হতো। অনলাইন ক্লাস করা, মাঝে মাঝে টিভি দেখা আর ভিডিও গেম খেলা, ব্যাস। গাট্টু চিঙ্কি, এক্ষুনি তোমাদের অনলাইন ক্লাস শেষ হলো না? সব সময় টিভি দেখাটা ঠিক নয়। টিভি বন্ধ করো আর কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। মা, এটা ঘুমানোর সময় না, খেলার সময়। তুমি আমাদেরকে বাইরেও যেতে দাও না, কমসে কম আমাদেরকে কার্টুন তো দেখতে দাও। গাট্টু চিঙ্কির মতোই সোসাইটির সব বাচ্চারা লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাই গাট্টু, তোমার ঘরে যেতে পারবো না, মাঠেও যেতে পারছি না। ভেবেছিলাম লকডাউন মানে মজার ছুটি, কিন্তু আমরা তো বন্দি হয়ে গেছি ভাই। বিরক্তিকর না, মজা করতে পারছি। মজা থেকে মনে পড়লো, তুমি দেরিতে জয়েন করেছিলে না? মিশ্রা স্যার বলছিলেন কাল থেকে অনলাইন ক্লাস 1 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এইভাবে লকডাউনে বাচ্চাদের ডানাই কাটা গেছিল। কিন্তু যারা দুষ্টুমি আর মজা না করে তাদের বাচ্চা কিভাবে বলবে? অনলাইন ক্লাস শেষ হতেই গাট্টু চিঙ্কির দুষ্টুমি শুরু হয়ে গেল। চিঙ্কি, আয় আমরা ক্যাচ ক্যাচ খেলি। আমি টিভি দেখছি না। চিঙ্কি চলো না, তুমি খেলো, আমায় ফুলদানি রং করতে হবে। গাট্টু বল নিল আর একাই ক্যাচ ক্যাচ খেলতে লাগলো। দেওয়ালে বল ছুঁড়ে মারলো আর নিজেই ক্যাচ করতে থাকলো। 1 2 3। গাট্টু, বল টিভিতে লাগলে টিভি ভেঙে যাবে। লকডাউন চলছে না, না কেউ ঠিক করে দেবে, না কেউ নতুন এনে দেবে। ভাবো, টিভি ছাড়া আমাদের লকডাউন কি করে কাটবে? 20 21 22। ঠিক তখনই একটা ক্যাচ গট্টুর হাত থেকে বেরিয়ে গেল আর সোজা গিয়ে চিঙ্কির রং করা ফুলের টবের ওপরে লাগলো। সব টবগুলো মাটিতে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গট্টু, বলেছিলাম না তোমায় বাবা। কিন্তু বাবার কথা শেষ হবার আগেই গট্টু চিৎকার করলো, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। রেগে লাল হয়ে যাওয়া চিঙ্কি বল তুলে গট্টুকে মারতে যাবে, তখনই গট্টু বলল, চিঙ্কি না, চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কি ভীষণ রেগেই ছিল। ও জোরে গট্টুর দিকে বলটা ছুঁড়ে মারলো। গট্টু চালাকি করে নিচে ঝুঁকে পড়লো আর যা হবার ছিল তাই হলো। বল গিয়ে টিভিতে লাগলো আর টিভি ভেঙে গেল। ভাঙা টিভি দেখে গট্টু আর চিঙ্কি নিজের ঝগড়া ভুলে ভীষণ ভয় পেয়ে গেল আর বাবা মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়ল। এভাবে বাবা এবং মা গট্টু চিঙ্কির থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। রোজ দুজনায় কিছু না কিছু ভাঙেই। হ্যালো, হ্যাঁ হরির বাবা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা ব্যতিব্যস্ত করে ছেড়ে দিচ্ছে।
এইভাবে আমরা ওদেরকে ঘরে রেখে বেশি দিন সামলাতে পারবো না। সেক্রেটারি বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। না আমাদের সোসাইটি কন্টেনমেন্ট জোনের আওতায় আসে, না আমাদের সোসাইটির কেউ পজিটিভ। তাহলে তো বাচ্চারা সোসাইটির ক্যাম্পাসে খেলাধুলা করতেই পারে। আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম, আর উনিও পারমিশন দিয়েই দিলেন। আমরা পাঠাচ্ছি, আপনিও পাঠিয়ে দিন আর স্বস্তির নিঃশ্বাস নিন। খুব জ্বালাতন করে এই বাচ্চারা। আর কি, গাট্টু চিংকি আর সমস্ত বাচ্চাদের সোসাইটির ক্যাম্পাসে খেলার জন্য অনুমতি দেয়া হলো, আর বাবা মারা তার দুষ্টু বাচ্চাদের হাত থেকে মুক্ত হলো। গাট্টু চিংকি, হরি, গুড্ডি সবাই মিলে সোসাইটি ক্যাম্পাসে খেলতে শুরু করলো আর লকডাউনের মজা নিতে থাকলো। একদিন গাট্টু চিংকি খেলা শেষ করে ঘরে ফিরল, তখন মা দেখলো তারা পুরো ভিজে গেছে। আরে তোমরা ভিজে গেলে কি করে? মা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তারপর বলছি আমরা আজকে একটা কাজ করে এসেছি। আচ্ছা, তোমরা কাজও করো? আমি ভাবলাম শুধু মজা করো। ঠিক তখনই সোসাইটির সেক্রেটারি বাবু এলেন আর মা বাবাকে বললেন, গ্যালারিতে আসুন, আপনাদের কিছু দেখানোর আছে। বাবা মা সেক্রেটারি বাবুর সাথে গ্যালারিতে এলেন। সেক্রেটারি বাবু রাস্তার দিকে আঙুল তুলে ইশারা করলেন। মা ও বাবা দেখল রাস্তার ধারে অনেক জল ভরা কলসি রাখা রয়েছে এবং গ্রামের দিকে ফেরা শ্রমিকরা সেখানে জল খেয়ে পরম তৃপ্ত হচ্ছেন। এই বুদ্ধিটা গাট্টুর। গাট্টু চিংকি ও বাচ্চারা আমার কাছে এসে বলল, লকডাউনের জন্য শ্রমিকরা খুব গরমে পায়ে হেঁটে গ্রামে ফিরে আছে। ওদের যদি তেষ্টা পায় ওরা কোথাও জল পাবে না। আমাদের সোসাইটির বাইরে জলের কলসি রাখা উচিত। দেখুন, বাচ্চারা সবাই মিলে কলসি রেখেও দিল। আপনি বলছিলেন না বাচ্চারা লকডাউনে শুধু দুষ্টুমি করে? কেন করবে না? বাচ্চা তো। কিন্তু আমাদের বাচ্চারা দুষ্টুমি করার সাথে সাথেও ভালো কাজ করে এবং করতেও থাকবে। এটা শুনে বাবা ও মা উদাস হয়ে গেল। যখনই গাট্টু চিংকি ফ্রেশ হয়ে এলো, বাবা ও মা তাদের বুকে জড়িয়ে ধরল। ট্রেনে সফর। গাট্টু চিংকি বাবার গাড়িতে সফর করেছিল, মামার বাইকে সফর করেছিল, রিক্সাতে সফর করেছিল, বাসেতে সফর করেছিল, আর এমনকি কিছুদিন আগে প্লেনেও সফর করেছিল। কিন্তু বেচারা গাট্টু চিংকির কষ্টটা তো দেখো। তারা আজ পর্যন্ত ট্রেনে সফর করেই। ওরা সুযোগ পেলেই বাবার কাছে বায়না করত, কিন্তু বাবার তো একটাই উত্তর, বাবা বাবা, তুমি আমাদের ট্রেনে কবে চাপাবে? ট্রেনেতে চাপবে? চলো সাবিত্রী গার্ডেন। না বাবা, আমরা ওই গার্ডেনে ছোট ট্রেনে চড়বো না। তুমি সব সময় আমাদের ওই ট্রেনেই ঘোরাতে নিয়ে যাও। তাহলে কোন ট্রেনে বসতে চাও? আমরা সত্যিকারের ট্রেনে বসতে চাই, যেটা বকবক করে, যেটা লাইনে চলে, যেটায় বড় বড় ডাব্বা থাকে। আমরা ওটাতে বসতে চাই আর বকবক বকবক করে ঘুরতে চাই। গাট্টু চিংকি শুধু এটা বলেই থামলো না। ওরা বাবার সামনে ভাগ ভাগ করে ট্রেনের অ্যাক্টিং করতে করতে নাচতে লাগলো। আর বেচারা বাবার কান ঝালাপালা হয়ে গেল। গাট্টু চিংকি রোজ ইউটিউবে ট্রেনের ভিডিও দেখতে থাকতো আর প্রতিদিন ট্রেনের ব্যাপারে গল্প করত। ওদের এই অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগতো। একদিন মা বাবার সাথে কথা বলল, তো বাবা বলল, আরে আমারও স্বপ্ন বাচ্চাদের সাথে ট্রেনের সফর এনজয় করার, কিন্তু অফিসের কাজের থেকে সময়ই তো পাই না। আরে কিছু হবে না, অনেক কাজ করে নিয়েছো, এখন বাচ্চাদের জন্য সময় বের করো। আমি কি আনন্দ স্যারের সাথে কথা বলবো, নাকি তুমি কাল 5 দিনের ছুটি স্যাংশন করিয়ে আনতে পারবে সেটা বলো। এরপরে বাবা আর কি বলতো, বাবাকে তো মায়ের কথা মানতেই হতো। পরের দিন গাট্টু চিংকি স্কুলে গেল, তো ওদের পিছনে পিছনে মাও স্কুলে গেল আর সোজা হেডমাস্টার মিশ্রা স্যারের সাথে দেখা করলো। এমনিতে তো আমি ছুটি দিতামই না, আমাদের গাট্টু চিংকি আজ পর্যন্ত ট্রেনে সফরই করেনি, তাহলে আর কি করলো? আমার দুটো ব্রাইট স্টুডেন্টকে নিয়ে যান আর ওদেরকে ট্রেনের সফর করান। ওদের আমি 5 নয়, পুরো 6 দিনের ছুটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যাবেলায় যেই গাট্টু চিংকি বাড়ি ফিরলো, অমনি মা ওদের সারপ্রাইজটা দিল। গাট্টু চিংকি, কাল থেকে 6 দিনের জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন মা? কারণ কালকে আমরা কোঙ্কন যাব, তোমাদের মাসির বাড়ি, তাও ট্রেনে করে। এই সারপ্রাইজটা তো গাট্টু চিংকি সহ্যই করতে পারলো না। ওদের দুজনের চোখেই জল চলে এলো। আরে এতে কাঁদার কি আছে, তোমাদের তো নাচা উচিত। কিন্তু মিস্টার স্যার আমাদের একদিনেরও ছুটি দেবে না। একদম দেবেন,
কারণ উনি অলরেডি ছুটি দিয়ে দিয়েছেন, তাও আবার 6 দিনের। মা গাট্টু চিঙ্কিকে পুরো ব্যাপারটা বলল। এটা শোনার পর গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। পরের দিন মা, বাবা আর গাট্টু চিঙ্কি অনেক লাগেজ সাথে নিয়ে রেলওয়ে স্থানক পৌঁছালো। তো ওদেরকে দেখেই একটা কুলি এগিয়ে এলো আর সে ওদের লাগেজ তুলে নিল। তুমি এই লোকটাকে সব জিনিসপত্র কেন দিয়ে দিলে? ও যদি জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়? আরে চিঙ্কি, ওটা কুলি, আমরা ভিডিওতে দেখছিলাম না। স্টেশনে বেশ ভিড় ছিল। আলাদা আলাদা ধরনের লোক এদিকে ওদিকে ঘুরছিল। কেউ খাচ্ছিল তো কেউ গান গাইছিল, আবার কেউ লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য টিকিট কাটছিল। কিন্তু বাবা সবার টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিল। কুলির পিছনে পিছনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোঙ্কান এক্সপ্রেসের কাছে এলো। ট্রেনটা বেশ লম্বা আর সুন্দর ছিল। গাট্টু চিঙ্কি ট্রেনটাকে ছুঁয়ে দেখছিল। তো বাবা বলল, আরে চলো, না হলে তো ট্রেনটা ছেড়ে দেবে। তারপর সবাই ভিতরে একটা এসিওয়ালা কম্পার্টমেন্টে গিয়ে বসলো। একটু পরেই ট্রেন চলতে শুরু করলো আর গাট্টু চিঙ্কি মজা পেতে লাগলো। মনে হচ্ছে আমরা ট্রেনে না, কোনো নৌকায় বসে আছি। মজা লাগছে তো? তখনই একটা লোক খাবারের অর্ডার নিতে এলো আর বাবা ওকে খাবারের অর্ডার দিয়ে দিল। স্যার, 15 মিনিট পরেই আপনার খাবার এখানে পৌঁছে যাবে। লোকটা চলে গেল। এক একটা স্টেশন পেরোতে লাগলো আর কোঙ্কান রেলওয়ে বড় বড় পাহাড়, ব্রিজ আর টানেল ছাড়িয়ে আনন্দের সাথে হুইসেল বাজাতে বাজাতে এগোতে লাগলো। ট্রেন টানেলে ঢুকলেই পুরো ট্রেনে রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছিল আর টানেল থেকে বাইরে বেরোতেই দিনের আলো। 5 মিনিটে রাত আর 5 মিনিটে দিন, এটা আমরা শুধু ট্রেনেই পাবো। হ্যাঁ, এই জন্যই তো ট্রেনে সফর করার মজাই আলাদা। আর ট্রেনের সফর অনেকটা সস্তাও হয়। আর না ট্রাফিকের ঝামেলা, না পাংচারের প্রবলেম। একদম ঠিক কথা। কিন্তু লোকজন ট্রেনকে খুব নোংরাও করে। এখানে ওখানে পানের পিক ফেলে, র‍্যাপার্স, জলের বোতল সবকিছুকে ফেলে কম্পার্টমেন্টকে নোংরা করে। এটা তো একদম ঠিক নয়। ট্রেনে ডাস্টবিনের সুবিধা আছে, আমাদের উচিত সেখানেই নোংরা ফেলা। আমাদের ভারতীয় রেলওয়ে পুরো পৃথিবীতে 4র্থ স্থানে আছে। প্রতিদিন কোটি কোটি লোককে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাত্রীদের জীবন সহজ করে দেয়। লকডাউনেও ট্রেন কি না করেছে, অক্সিজেন পৌঁছানো, ওষুধ পৌঁছানো, আর আজও দরকারি জিনিস এখান থেকে ওখানে পাঠাচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমাদের সবার উচিত এর যথার্থ সম্মান দেওয়া। একে নষ্ট করা একদম উচিত না। 1 ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিঙ্কি বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। ওদের পুরো ট্রেনটা ঘুরতে ইচ্ছে হলো। ট্রেনে লাগানো টয়লেটসগুলো দেখে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার ছিল। ওরা মা বাবার কাছে পারমিশন চাইল। তো বাবা বলল, হ্যাঁ যাও, কিন্তু কম্পার্টমেন্ট মনে থাকবে তো? আর হ্যাঁ, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, হাত বাইরে বের করবে না একদম। মা! হ্যাঁ বাবা, জানি তোমরা বিশাল বুদ্ধিমান। এবার যাও। তারপর আর কি, লম্বা সাপের মতো ট্রেনের পেটে গাট্টু চিঙ্কি এক একটা কামরা ঘুরতে লাগলো। আলাদা আলাদা লোক তাদের আলাদা আলাদা ভাষা শুনে এনজয় করতে লাগলো আর তালি বাজিয়ে গাইতে লাগলো। সেটা শুনে যাত্রীরাও ওদের সাথ দিতে লাগলো। রেলগাড়ি রেলগাড়ি ঝুক 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 ঝুক। মাঝখানের স্টেশন বলে রুক 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 রুক। এইভাবে গাট্টু চিঙ্কি নিজের খুশিতে সমস্ত যাত্রীদের আর টিসিকেও শামিল করে নিল। সবাই গাট্টু চিঙ্কিকে অনেক ভালোবাসা দিল।